ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম-জিএনএম নার্সিং এন্ট্রান্স 2025 যার এক্সাম তোমাদের চলেই এসছে প্রায়। তো সেই এক্সামের জন্য আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করব, যেগুলো অবশ্যই এমসিকিউ ফর্মে রয়েছে আর প্রতিটা চ্যাপ্টার থেকে এখানে এমসিকিউ কভার করা হয়েছে, ঠিক আছে? তো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা ফলো করবে এবং যে কোয়েশ্চেনগুলো পারবে না সেগুলো চেষ্টা করবে খাতায় নোট করে নেওয়ার, কারণ শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই আমি এখানে ইনক্লুড করেছি। যেহেতু পরীক্ষার বেশি সময় নেই, তাই জন্য কোনো এক্সট্রা কোয়েশ্চেন পড়ে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? তো এখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 বোথ টাইপের কোশ্চেন দেওয়া হয়েছে। আর একটা কথা যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে, তোমরা সবাই কিন্তু পরীক্ষার সময় ইনস্ট্রাকশনগুলো ফলো করবে, কারণ অনেক সময় আগের বারে পরীক্ষায় কী হয়েছিল, ক্যাটাগরি 2তেও কিন্তু একটা করে অপশানে ঠিক ছিল, ঠিক আছে? তো সেটা কিন্তু ওপরে লেখা ছিল। এবার যারা পড়বে না তারা কী ভাববে যে নিশ্চয়ই মোর দ্যান ওয়ান আনসার কারেক্ট হবে, কিন্তু সেটা ওখানে হয়নি। তো ইনস্ট্রাকশনগুলো কিন্তু তোমাদের পড়ার জন্য, তো সেগুলো পড়েই সবসময় আনসার করবে, ঠিক আছে? তো এখানে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 দুরকমই আসতে পারে। এবার তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে। আর একটা কথা, যারা ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলোর পিডিএফ চাও, তারা কিন্তু ওপরে যে নাম্বারটা প্রোভাইড করা আছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। ওকে, তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। আমি একটু তাড়াতাড়ি বলবো, হয়তো সবকটা অপশন আমি পড়বো না, কারণ ভিডিও আমি চাইছি তাড়াতাড়ি শেষ হোক, যাতে তোমরা বেশি করে দেখতে পারো ভিডিওটা। তো প্রথমেই দেখো কি কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেনেই আছে এখানে, কোনটি ধ্রুবীয় সমযোজী যৌগ? ধ্রুবীয় সমযোজী যৌগ, এবার আমরা জানি সমযোজী যৌগ মানে কি, সেটা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে এবং সেটাকে সমভাবে ব্যবহারের মাধ্যমে সমযোজী যৌগ গঠিত হয়। কিন্তু এখানে বলছে ধ্রুবীয় সমযোজী যৌগ। অপশানস রয়েছে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর জল। এর মধ্যে ধ্রুবীয় কোনটা? ধ্রুবীয় হচ্ছে এখানে জল, ঠিক আছে? বাকি কতগুলো অধ্রুবীয় আমি বলেছি, যেমন ধরো বেনজিন কিন্তু অধ্রুবীয় হবে। তারপর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4, সেটাও কিন্তু অধ্রুবীয় সমযোজী যৌগ। কিন্তু জল যেটা H2O, জল কিন্তু ধ্রুবীয় সমযোজী যৌগ হবে। ওকে, বাকি এখানে দেখো কি আছে, কি ছিল, কার্বন ডাইঅক্সাইড, এটাও কিন্তু অধ্রুবীয় হবে। মিথেন, এটাও কিন্তু অধ্রুবীয় সমযোজী যৌগ, ঠিক আছে? জল কিন্তু সমযোজী যৌগ কিন্তু ধ্রুবীয়। ওকে, নেক্সট দেখো 2 নম্বর কোয়েশ্চেনে কি আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, বলা আছে এখানে, কি বলা আছে, সোডিয়াম ক্লোরাইড যৌগে একটি সোডিয়াম আয়নকে ঘিরে কটি ক্লোরাইড আয়ন থাকে? সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, যেটা হচ্ছে আমাদের খাদ্য লবণ। এখানে ক্যাটায়ন হচ্ছে Na+, আয়ন হচ্ছে Cl-। এখানে প্রত্যেকটা দেখো, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো অণুর অস্তিত্ব থাকে না, এটা মনে রাখবে। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আলাদা করে কোনো অণুর অস্তিত্ব থাকে না, অণুর অস্তিত্ব থাকে সমযোজী যৌগে। কেমন? এবার দেখো, এবার এখানে বলা আছে কি না, এই যে সোডিয়াম ক্লোরাইড যৌগটায়, সেখানে একটা সোডিয়াম আয়নকে ঘিরে কটা Cl- প্রেজেন্ট থাকবে? তো মনে রাখবে, একটা সোডিয়াম আয়ন বা Na+ আয়নকে ঘিরে 6টা ক্লোরাইড আয়ন, আবার একটা ক্লোরাইড আয়নকে ঘিরে 6টা Na+ আয়ন, ঠিক আছে? মানে এভাবে থাকবে গঠনটা। তো এখানে কটা হচ্ছে আনসার? 6টা, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। আর এই যে ঘিরে যে অবস্থান করছে আয়নগুলো, এটাকে বলা হয় সবর্গাঙ্ক সংখ্যা, ঠিক আছে? কি বলা হয়? সবর্গাঙ্ক সংখ্যা। সবর্গাঙ্ক সংখ্যা মানে হচ্ছে একটা ক্যাটায়নকে ঘিরে কটা অ্যানায়ন বা একটা অ্যানায়নকে ঘিরে কটা ক্যাটায়ন, সেই যে সংখ্যাটা, সেটা হচ্ছে সবর্গাঙ্ক সংখ্যা। তো এখানে NaCl এর ক্ষেত্রে সবর্গাঙ্ক সংখ্যা কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। পরে কোশ্চেনটা দেখা যাক। 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে, কোনটির STPতে আয়তন 11.2 লিটার? STPতে আয়তন বলছে কি 11.2 লিটার। 11.2 মানে কি, এখানে হচ্ছে V/2, মানে STPতে এমনিতে কত হয়? 22.4 হয়। এখানে বলছে তার অর্ধেক। আর 22.4 কার ক্ষেত্রে হয়? 1 মোলের ক্ষেত্রে হয়। 1 মোলের ক্ষেত্রে হয় 22.4। তার মানে এখানে যে অপশনগুলো রয়েছে, সেখানে যদি আমরা বের করি কোনটা হাফ মোল, ঠিক আছে, তাহলে যেটা হাফ মোল বেরোবে সেটাই কিন্তু আনসার হবে। তো এখানে দেখো, অক্সিজেন হচ্ছে O2 এর আণবিক ভর কত? 32 হচ্ছে, তাহলে 32 মানে কিন্তু 1 মোল, 32 মানে 1 মোল। আমার বের করতে কত মোল হবে বললাম? হাফ মোল। তাহলে 16 গ্রাম মানে হাফ মোলই হচ্ছে, তাহলে এইটাই হবে আনসার, ঠিক আছে? আনসার কিন্তু অপশান এই এখানে কারেক্ট হবে। বাকি এখানে দেখো আরেকটা ছিল কি, 2 গ্রাম হাইড্রোজেন। 2 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন। 14 গ্রাম কার্বন মনোক্সাইডের কার্বন CO, তাই তো? তো কার্বন হয় 12 করে, অক্সিজেন হয় 16 করে, তো 16 12 28। তো 28 থেকে এটাও হচ্ছে, তাও এটাও কিন্তু অপশন ঠিকই হচ্ছে, 14 গ্রাম কার্বন মনোক্সাইডও হবে। আর কি ছিল এখানে? 22 গ্রাম অ্যামোনিয়া, এটা তো হবে না। তো এখানে দুটো অপশন আমি ঠিক দিয়ে দিয়েছি। একটা হচ্ছে দেখো 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন মানে কি হাফ মোল অক্সিজেন, আর হাফ মোল মানে 11.2 লিটার। অপশন এও সেই হিসেবে ঠিক আছে।
নেক্সট দেখাচ্ছে দেখো 14 গ্রাম কার্বন মনোক্সাইড তো 12 আর 16, যেহেতু সিও, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, তো 16 আর 12 কত 28, তো 28 মানে 1 মোল, তাহলে 14 মানে নিশ্চয়ই হাফ মোল, তাহলে এটাও কিন্তু ঠিক আছে। অপশান এ আর অপশান সি এখানে কিন্তু ঠিক। পরবর্তী দেখো 4 নম্বর কোশ্চেনে কি আছে, কোশ্চেন নাম্বার 4 কি বলা আছে, 36 গ্রাম জল তৈরিতে কত গ্রাম হাইড্রোজেন লাগবে। 36 গ্রাম জল তৈরিতে কত গ্রাম কি লাগবে, হাইড্রোজেন লাগবে। এবার দেখো জলের কীভাবে জল তৈরি হচ্ছে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তো জল তৈরি হয়, কি তৈরি হয়, জল, H2O। কিন্তু এটাকে আমাদের সবসময় কী করতে হয় বলতো, এই যে রাসায়নিক গণনার অঙ্কগুলো আছে না, এখানে কিন্তু সব সময় সমতা বিধান করতে হয়। সমতা ছাড়া তুমি যে কোনো অঙ্ক করলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। দেখো এখানে হাইড্রোজেন কটা আছে, বিক্রিয়ায় হাইড্রোজেন 2, অক্সিজেন 2, কিন্তু এখানে দেখো অক্সিজেন 1টা আছে, তাহলে আমাকে করতে হবে নাম্বারটা সমান করতে হবে। তাহলে এখানে আমি একটা 2 বসাবো, আর এখানেও যদি আমি একটা 2 বসাই, তাহলে দেখো সব সমান হয়ে গেল, ঠিক আছে, মানে সমিত সমীকরণ হয়ে গেল একটা। বলছে 36 গ্রাম জল তৈরিতে, তো জল কত, এখানে দেখো জলের আণবিক ভর কত 18, কত মোল উৎপন্ন হয়েছে 2 মোল, তাহলে 2 × 18, তাহলে এখানে উৎপন্ন হয়েছে কত 36 গ্রাম জল কিন্তু এখানে উৎপন্ন হয়েছে। এ বলছে কত গ্রাম হাইড্রোজেন লাগবে, তো হাইড্রোজেন তো H2 কত হয় 2, আর তার সঙ্গে 2 আছে সামনে, তাহলে 2 দুগুণে কত হবে 4, তাহলে আনসার কত হবে 4 গ্রাম। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, 4 গ্রাম, ঠিক আছে। পরেরটা দেখো কোশ্চেন নাম্বার 5 কি আছে, বলা আছে সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে। অপশানস রয়েছে পরিবহন, পরিচলন, বিকিরণ আর কোনটি নয়। তো সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে আসে তাপ, সেটা হচ্ছে বলো কি হবে, আশা করি সবাই জানো, বিকিরণ পদ্ধতিতে। অপশান কি হবে, অপশান সি হবে এখানে কারেক্ট, ঠিক আছে, বিকিরণ পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি আছে দেখো, বায়ুমণ্ডলের সবথেকে সক্রিয় স্তর হলো, বায়ুমণ্ডলের সবচেয়ে সক্রিয় স্তর কোনটা হবে, সবচেয়ে সক্রিয় স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট, ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। নেক্সট আছে কি দেখো, বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে সেটি হলো, তো জলবায়ু কে নিয়ন্ত্রণ করবে, জলবায়ু আমরা যেখানে আছি সেখানে তো জলবায়ু আমরা দেখছি, তাই না, তো আমরা কোন স্তরে আছি, বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা রয়েছে, এটা হচ্ছে আমরা আছি ট্রপোস্ফিয়ারে। সবার নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, সবার প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারে যত নিচের থেকে ওপরের দিকে যাওয়া যায় টেম্পারেচার কিন্তু ততই কমতে থাকে। আর মনে রাখবে ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধির জন্য, ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধির জন্য উষ্ণতা 6.5 ডিগ্রি সি হারে কিন্তু কমে যায়, ঠিক আছে, মানে ট্রপোস্ফিয়ারে বলতে পারো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কী হবে, কমে যাবে, এটা ট্রপোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য। আরও মনে রাখবে ট্রপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, কোশ্চেন নাম্বার 3তে বলা আছে কি বলা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি, কোন স্তরে ঘনত্ব সবথেকে বেশি হবে, যেখানে সবথেকে বেশি পরিমাণে বায়ু উপস্থিত থাকবে, বেশি পরিমাণে গ্যাস উপস্থিত থাকবে, সেখানে তো ঘনত্ব সবথেকে বেশি হবে, তাই না, তো সেটা কোন স্তরে থাকে, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে থাকে, তাহলে ট্রপোস্ফিয়ার এখানে হবে কারেক্ট আনসার। বাকিগুলো আমি তোমাদের একটুখানি বলে দিই, প্রথম স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, সেকেন্ড স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, থার্ড হচ্ছে মেসোস্ফিয়ার, 4 নম্বরে হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার, 5 নম্বরে হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার, 6 নম্বরে হচ্ছে তোমার ম্যাগনেটোস্ফিয়ার। এগুলো বললাম পরপর স্তরগুলোর নাম। যেমন ধরো স্পেশাল ফিচারগুলো একটু বলে দিই, ট্রপোস্ফিয়ারে যেমন কী বললাম, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ট্রপোস্ফিয়ারে ঘনত্ব সবথেকে বেশি হয়, ট্রপোস্ফিয়ারেই আমরা রয়েছি, ট্রপোস্ফিয়ারে মেঘ ঝড় বৃষ্টি হয়, এগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। আবার যদি বলে ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি, তাহলেও হবে ট্রপোস্ফিয়ার। তারপরে কী আছে এখানে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে মনে রাখবে জেট প্লেনগুলো বা জেট বিমানগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে, স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমানগুলো চলাচল করে। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে কী বলা হয়, শান্ত মণ্ডল বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল কিন্তু বলা হয়। আর মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার যদি আমি বলি স্ট্র্যাটোস্ফিয়ারের, তো সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয়, ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয়, ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়, ওকে, তাই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে অনেক সময় কিন্তু ওজোনোস্ফিয়ারও বলা হয়ে থাকে, ওকে। তারপরে এখানে আছে দেখো মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার মনে রাখবে যতগুলো স্ফিয়ার বা যতগুলো তোমার স্তর রয়েছে তার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে কিন্তু এইটা মেসোস্ফিয়ারে, ঠিক আছে।
আর আছে এখানে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারকে আয়োনোস্ফিয়ারও বলা হয়। মনে রাখবে থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। থার্মোস্ফিয়ারে কি হয়, বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ কিন্তু এখানে প্রতিফলিত হয়। প্লাস থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে কিন্তু মেরুজ্যোতি দেখা যায়, এটা মনে রাখবে। থার্মোস্ফিয়ারে কি হয়, মেরুজ্যোতি কিন্তু দেখা যায়, ঠিক আছে। মেরুজ্যোতি কোন স্তরে, থার্মোস্ফিয়ারে দেখা যায়। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম, দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে কি বললাম, ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়। তাহলে যদি বলে যে অতিবেগুনি রশ্মি কোথায় শোষিত হয়, তাহলে কি হবে, সেটা স্ট্র্যাটোস্ফিয়ার হবে, ঠিক আছে। বেশ, তারপরে কোশ্চেন দেখো, যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো থেকে এবার প্রত্যেকটার আনসার হয়ে যাবে। দেখো কি আছে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হবে, বেতার তরঙ্গ আয়োনোস্ফিয়ারে প্রতিফলিত হবে। অপশান সি হবে কারেক্ট আনসার, আয়োনোস্ফিয়ার। কিন্তু আয়োনোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার জিনিসটা কিন্তু একই, ঠিক আছে। তো এখানে আমরা থার্মোস্ফিয়ারই করি। থার্মোস্ফিয়ারে কী হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ প্রতিফলিত হবে কোথায়, থার্মোস্ফিয়ারে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এখানে থার্মোস্ফিয়ার আর আয়োনোস্ফিয়ারটা একসাথে দেওয়া উচিত হয়নি, কারণ থার্মোস্ফিয়ার আর আয়োনোস্ফিয়ার হচ্ছে তো একই, তাই না। তো এখানে যদি দুটো রয়েছে এখানে, তো থার্মোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার একই হচ্ছে যেহেতু, তার জন্য এখানে কিন্তু দুটোই হতে পারে, ঠিক আছে। মেরুজ্যোতিও সৃষ্টি হয় এখানে, আর বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এখানে। কিন্তু ব্যাপার হচ্ছে দুটোই একসাথে দিয়ে দিয়েছে, তো এখানে কোনোটাকে আমি ভুল বলতে পারবো না, ঠিক আছে। কোনোটাই কিন্তু আমি ভুল বলতে পারবো না। পরীক্ষার সময় হয়তো যে কোনো একটা অপশানই থাকবে, হয় আয়োনোস্ফিয়ার নয় থার্মোস্ফিয়ার, তো যেটা থাকবে সেটা তুমি করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো পরেরটা, দেখো কি আছে, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে। ওজোন স্তর কোথায় থাকে, ওজোন স্তর আমরা জানি, এক্ষুনি দেখলাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, তো অপশান বি হবে এখানে কারেক্ট। নেক্সট রয়েছে কি দেখো, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো, বায়ুমণ্ডলে ওজোন স্তর কেন সৃষ্টি হচ্ছে, কারণটা কি কি মনে হয় তোমাদের, অপশানসগুলো দেখো। রাসায়নিক বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া, নাকি পারমাণবিক বিক্রিয়া। তো ওজোন স্তর সৃষ্টির যে কারণ সেটা হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। অপশান বি হবে কারেক্ট, আলোক রাসায়নিক বিক্রিয়া। কারণ কি হয়, ওজোন স্তরের উৎপত্তি তোমাদের আমি আগের ভিডিওটায় বুঝিয়েছিলাম, যেখানে আমি পুরো ফিজিক্যাল সায়েন্সটা পড়িয়েছি, 3 ঘন্টার প্রায় একটা ভিডিও। সেখানে ভালো করে বুঝিয়েছিলাম যে এখানে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় না, অক্সিজেন গ্যাস আছে, তো সেই অক্সিজেন গ্যাসটা সূর্যের যে কম তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি আছে, কম তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেনটা দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। তার মানে কি হচ্ছে, একটা বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া। আর কি হচ্ছে, সূর্যালোকের উপস্থিতিতে, তার মানে কি আলোক রাসায়নিক বিক্রিয়া। সেই জন্য এটা অপশন বি হবে সঠিক আনসার। তারপরে দেখো কি আছে, বলা আছে ওজোন স্তরের ঘনত্বকে যে এককে প্রকাশ করা হয়। ওজোন স্তরের ঘনত্বকে ডবসন ইউনিটে প্রকাশ করা হয়। কি এককে, ডবসন ইউনিটে। অপশন সি হবে এখানে কারেক্ট, ডবসন ইউনিট, ঠিক আছে। তারপর দেখো, ওজোন স্তর শোষণ করে। ওজোন স্তর কোন কোন টাইপের ইউভি রশ্মি শোষণ করে সেটা বলতে হবে। এবার দেখো, ওজোন স্তর তো ইউভি রশ্মি শোষণ করে আমরা সবাই জানি, কিন্তু 2 রকমের ইউভি রশ্মি শোষণ করে, একটা হচ্ছে ইউভি বি আর একটা হচ্ছে ইউভি সি, ঠিক আছে। অপশানে বি হবে এখানে কারেক্ট আনসার। কি হলো 8-এর বি, ইউভি বি আর ইউভি সি। আর আমাদের যে মানে ত্বকের ক্যান্সার হয় না ইউভি রশ্মির প্রভাবে, আমরা কি জানি আলট্রাভায়োলেট রের জন্য কি হয়, ত্বকে ক্যান্সার হয়। তো সেটা কোনটা যদি পড়ে তাহলে মনে রাখবে ইউভি বি। ইউভি বি এর জন্য কিন্তু ত্বকে ক্যান্সার সৃষ্টি হয়, ঠিক আছে। তারপরে দেখো, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে বলা হয়েছে এখানে। তো ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে কে, ক্লোরোফ্লুরোকার্বন, মানে অপশান সি হবে এখানে কারেক্ট, CFC, ঠিক আছে। কি হলো, ক্লোরোফ্লুরোকার্বন। কার্বন ডাই অক্সাইড কিন্তু ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে না, ঠিক আছে। তারপরে দেখো পরেরটা, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। গ্রিনহাউস গ্যাস নয় কোনগুলো, প্রথমত বলে দিই আমি গ্রিনহাউস গ্যাস কোনগুলো, তাই নয় তোমরা কোনটা নিজেরাই বলে নিও। প্রথমত হচ্ছে সবথেকে বেশি অবদান রয়েছে কার্বন ডাইঅক্সাইডের, নেক্সট হচ্ছে মিথেনের, এছাড়াও আছে CFC, তাছাড়া রয়েছে জলীয় বাষ্প মানে H2O, ঠিক আছে। তারপর রয়েছে N2O, আর রয়েছে হচ্ছে তোমার O3 ওজোন। এগুলো সব হচ্ছে কিন্তু গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। এবার বলছে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে বলো এগুলোর মধ্যে নয় কোনটা। সেটা হচ্ছে অক্সিজেন,
অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। কোনগুলো নয় বললাম? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। আরও একটা কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি, যদি কোশ্চেন আসে যে এমন কোন গ্যাসটা রয়েছে যেটা ওজোন স্তর ক্ষয়েও সহায়তা করে, আবার গ্রিন হাউস এফেক্টেও এর ভূমিকা রয়েছে, তাহলে আনসার হবে কিন্তু সিএফসি, মানে ক্লোরোফ্লুরোকার্বন। এর কিন্তু দুটো জায়গাতেই অবদান রয়েছে, বুঝতে পারলে? ওজোন স্তর ক্ষয়েও সহায়তা করে, আবার গ্রিন হাউস এফেক্টেও হেল্প করে। পরেরটা দেখো, বলছে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? তো অবদান সবচেয়ে বেশি কার বলতো? কার্বন ডাই অক্সাইডের অবদান সবথেকে বেশি। যদি বলে সেকেন্ড হাইয়েস্ট কে, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে মিথেন। ফার্স্ট পজিশনে রয়েছে গ্রিন হাউস এফেক্টের জন্য কার্বন ডাই অক্সাইড, আর সেকেন্ড পজিশনে রয়েছে কে? মিথেন। তারপর দেখো, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি নয় কোনটা এখানে? সেটা হচ্ছে অবশ্যই ইথানল, এটা জীবাশ্ম জ্বালানি নয়। অপশন ডি হবে এখানে কারেক্ট। তারপর দেখো, জীবাশ্ম জ্বালানির দহনের ফলে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে? জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলো? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জীবাশ্ম জ্বালানির ফলে সবসময় কোন গ্যাস বৃদ্ধি পাবে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। আর কার্বন ডাই অক্সাইড যত বৃদ্ধি হবে গ্রিন হাউস এফেক্টও তত বেশি হবে, পৃথিবীর গড় উষ্ণতা ততই বাড়বে, ঠিক আছে? আর পৃথিবী ততই কী হবে? গরম হবে। তাই জন্য এখন দেখবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হচ্ছে না, এই কারণেই, ঠিক আছে? তারপরে পরেরটা দেখো কী আছে, জ্বালানি তাপন মূল্যের এসআই একক। তাপন মূল্যের এসআই একক কি? কিলো জুল পার গ্রাম। তো কিলো জুল পার গ্রাম কোথায় আছে? অপশন এতে আছে, তাহলে অপশন এ হবে এখানে সঠিক আনসার। নেক্সট দেখো, বলছে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? রেঞ্জটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো তাপন মূল্য বেশি কোনটার? চারকোল আছে, ডিজেল আছে, এলপিজি আছে, আর কাঠ আছে। সবথেকে বেশি তাপন মূল্য কার? সবথেকে বেশি তাপন মূল্য হচ্ছে এলপিজি। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাসের তাপন মূল্য কিন্তু সবথেকে বেশি থাকে, ঠিক আছে? তারপর দেখো, সৌরকোষে ব্যবহার করা হয়। সৌরকোষে কী ব্যবহার করা হয়? সৌরকোষে কিন্তু অর্ধপরিবাহী ব্যবহার করা হয়, ঠিক আছে? অর্ধপরিবাহী সৌরকোষে ব্যবহার করা হয়। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, সৌরপরিবাহী, সরি অর্ধপরিবাহী, ঠিক আছে? সৌরপরিবাহী বলে ফেললাম, অর্ধপরিবাহী। পরেরটা দেখো 17 নম্বর, সৌরকোষের জন্য ব্যবহৃত অর্ধপরিবাহী পদার্থ হিসেবে কোনটা ব্যবহৃত হয়? সৌরকোষে কোনটা ব্যবহৃত হয়? সৌরকোষে কিন্তু ব্যবহৃত হয় সিলিকন। অপশান বি হবে কারেক্ট। স দিয়ে সৌরকোষ আর স দিয়ে সিলিকন, মনে রাখবে, ভুলবে না। সৌরকোষে কী হতে হয়? সিলিকন। অর্ধপরিবাহী মনে রাখবে, দেখো জার্মেনিয়াম আর সিলিকন দুটোই কিন্তু অর্ধপরিবাহী, কিন্তু সৌরকোষে কোনটা ব্যবহার করছে? সিলিকন, ঠিক আছে? তারপর দেখো, সৌরকোষের সমবায়কে বলা হয়, এটা তো তোমরা সবাই জানো, এখন সবারই মুখে মুখে এটাই কথা রয়েছে, সৌর প্যানেল, তাই না? সৌরকোষের সমবায়কে আমরা কি বলি? সোলার প্যানেলও বলে থাকি। এখন অনেক জায়গায় সৌর প্যানেল ইনস্টল করা হয়েছে। তারপর দেখো, এলপিজি গ্যাসের প্রধান উপাদান। এলপিজি ফুল ফর্ম কী আগে বলো? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে এলপিজি। তো এলপিজিতে কী থাকে? এলপিজিতে মেনলি তো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এলপিজি থাকে কি? এলপিজি থাকে হচ্ছে বিউটেন। কোথায় গেল? অপশান এ, ঠিক আছে? এলপিজিতে কী থাকবে? বিউটেন। অপশান এ হবে কারেক্ট। তারপর আছে কি দেখো, বায়োমাস কি? বায়োমাস, ঠিক আছে? বায়োমাস কি বলো? বায়োমাস হচ্ছে প্রাণীজ বা উদ্ভিজ্জ বজ্র পদার্থ, এটা হচ্ছে বায়োমাস। এমনিতে বায়োমাস বলতে কী বোঝায়? শুষ্ক ওজনকে বোঝায়, ঠিক আছে? কিন্তু সেরকম তো এখানে নেই, তো অপশান বি হচ্ছে কারেক্ট আনসার এখানে। পরেরটা দেখো 21 নম্বর কী আছে? বায়োগ্যাসের মূল উপাদান। এটা তো তোমরা সবাই জানো, বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, অপশান সি। তারপর বায়ু শক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয়। বায়ু শক্তিকে কাজে লাগানোর জন্য আমরা কী ব্যবহার করি বলো? সেটা হচ্ছে উইন্ড মিল। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে? তারপর দেখো, খুব ভালো কোশ্চেনগুলো এখানে আমি রেখেছি, প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে, তোমাদের কিন্তু পরীক্ষা এখান থেকে কমন আসবে। বলছে নিচের কোনটি চাপের এসআই একক? চাপের এসআই একক কি? এটা তো একদম পরীক্ষায় 100% আসার মতো কোয়েশ্চেন।
চাপের এসআই হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। তো নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার -2, এটা হচ্ছে আনসার অপশন বি। নেক্সট দেখো কী আছে, বলা আছে ভিটি সমান V0 × 1 + T/273 হলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে। তো গ্যাসের আয়তন শূন্য হয় প্রথম কথা পরম শূন্য তাপমাত্রায়, আর পরম শূন্য তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে হচ্ছে -273°C। তো এখানে অপশানে বি হবে কারেক্ট, -273°C। কখনো কখনো পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলেও কিন্তু কোশ্চেন থাকে। তো কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কিন্তু 0 কেলভিন। ঠিক আছে, কেলভিন স্কেলে যদি বলে পরম শূন্য তাপমাত্রার মান কত হবে 0 কেলভিন, যদি সেলসিয়াসে বলে তাহলে -273°C হবে। বুঝতে পারলে? চলো পরেরটা দেখি। দেখো কি আছে, বলা আছে 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এমনি আদর্শ গ্যাসের সমীকরণ কি হয়, PV = কি হয় nRT। এন মানে হচ্ছে কি, এনটা হচ্ছে মোল সংখ্যা। তোমাকে এন কত বসাতে বলেছে এখানে 1 মোল, তাহলে এনের জায়গায় তুমি 1 বসিয়ে দাও, কি পাবে PV = তুমি পাবে RT। তাহলে PV = RT কোথায় আছে দেখো, অপশান এতে আছে। তাহলে PV = RT, অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। যদি বলতো 2 মোলের জন্য তাহলে হতো PV = 2RT, হাফ মোলের জন্য তাহলে PV = 0.5 RT, বা লিখতে পারতাম PV = RT/2, এটাও লিখতে পারতাম। ঠিক আছে, সবগুলো কিন্তু এখানে ঠিকই হতো। ওকে, তো যেমন যেমন বলবে এনের জায়গায় সেরকম বসিয়ে দেবে, উত্তর তোমার বেরিয়ে যাবে। তারপরে দেখো, চলো একটা তোমাদের আমি কোশ্চেন দিচ্ছি। ঠিক আছে, একটা কোশ্চেন দিচ্ছি, বের করে বলবে আমাকে যে 16 গ্রাম O2 এর জন্য আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। 16 গ্রাম O2 এর জন্য আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, তার সাথে বলবে 34 গ্রাম অ্যামোনিয়ার জন্য আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এই দুটো জিনিস আমাকে তোমরা কমেন্টে জানিও। এইটো কোশ্চেন তোমাদের কাজ দিলাম। পরের প্রশ্ন দেখো কী আছে, বলা আছে গ্যাসের অণুর গড় গতিশক্তি হলো, গ্যাসের অণুর গড় গতিশক্তি সেটাকে E বার দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক আছে, গ্যাসের অণুর গড় গতিশক্তিকে E বার দিয়ে চিহ্নিত করা হয়, যার মান হয় 3/2 kT। কী মান হয় 3/2 kT, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আনকমন একটা কোশ্চেন, 3/2 kT। এবার দেখো এই যে 3/2 kT, তো কে তো নিশ্চয়ই একটা ধ্রুবক, তাই না। এই যে কেটা রয়েছে সেই কেটা তো অলওয়েজ একটা ধ্রুবক হবে। তো এই ধ্রুবকটার নাম কি বলতো, বোলসম্যান ধ্রুবক। এই ধ্রুবকটার নাম হচ্ছে বোলসম্যান ধ্রুবক। 3/2 kT এর কে হচ্ছে বোলসম্যান ধ্রুবক, আর এই রাশিটা হচ্ছে গ্যাসের অণুর গড় গতিশক্তির রাশি। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন কি আছে 5 নম্বর প্রশ্নে বলা আছে একটি বাস্তব গ্যাস কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে। আদর্শ গ্যাসের সূত্র বললে কি সূত্র বুঝে যাবে, PV = nRT সূত্র বলা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। তো এখানে কোন তাপমাত্রায় বলো, অবশ্যই সেটা হচ্ছে কি হবে, বয়েল উষ্ণতা হবে এখানে। ঠিক আছে, কি হবে বয়েল উষ্ণতা, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, বয়েল উষ্ণতা। একটা জিনিস মনে রাখবে যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস সূত্র মেনে চলবে, সেটা হচ্ছে তোমার অতি উচ্চ তাপমাত্রায়। বয়েল উষ্ণতা না থেকে পরীক্ষায় অতি উচ্চ তাপমাত্রাও থাকতে পারে, তো সেই হিসেবে তোমরা কিন্তু তখন অতি উচ্চ তাপমাত্রায় করবে। ঠিক আছে, হলো। তারপরে দেখো কি আছে, বলছে সকল গ্যাসই উচ্চ তাপমাত্রা এবং অতি নিম্ন চাপে আচরণ করে। অতি উচ্চ তাপমাত্রা আর অতি নিম্ন চাপ যদি প্রোভাইড করা হয় তাহলে সেক্ষেত্রে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কোন গ্যাসের মতো, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অতি উচ্চ তাপমাত্রা আর অতি নিম্ন চাপ, কন্ডিশনটা মনে রাখবে, অতি উচ্চ তাপমাত্রা আর অতি নিম্ন চাপ। তাপমাত্রা যদি অতি উচ্চ হয় তাহলে কি হবে, গ্যাসের অণুগুলির গতিশক্তি বেড়ে যাবে, আর গতিশক্তি বেড়ে যাবে মানে কি, গতি বেগ বৃদ্ধি পাচ্ছে মানে তাদের মধ্যে দূরত্ব অনেকটা বেড়ে যাবে, আর দূরত্ব বেড়ে গেলে কি হবে, আকর্ষণ বলের মান কী হবে, খুব কমে যাবে। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি ধরা হয় যে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বলের মান 0, তাহলে সেক্ষেত্রে অতি উচ্চ উষ্ণতাতেই কিন্তু এটা পসিবল হচ্ছে, তাই জন্য এটা কী হবে, অপশন সি হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 কি আছে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটি যে সূত্রের বিবৃতি। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে, এটা কার সূত্র, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অপশন কি হবে, অপশন সি হবে এখানে কারেক্ট, অ্যাভোগাড্রোর সূত্র। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে এখানে, দেখো কি বলা আছে, বয়েলের সূত্রানুযায়ী PV বনাম P লেখচিত্র।
পিভি বনাম পি, মানে একটা অক্ষ বরাবর থাকবে পিভি মানে চাপ আর আয়তনের গুণফল, আর একটা অক্ষ বরাবর থাকবে হচ্ছে পি। তো এই লেখচিত্রটা কেমন হবে? দেখো বয়েলের সূত্র তুমি কি জানো? বয়েলের সূত্র হয় পি ভ্যারিয়াস 1/v, এটাই হয়। তাহলে এখান থেকে আমরা পাই বয়েলের সূত্র অনুযায়ী পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। বয়েলের সূত্র যে মানে গাণিতিক রূপ সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো পিভি ইজ ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে একটা কথা বলো যে এই বরাবর যদি পিভি থাকে আর এই বরাবর যদি আমি পি কি আঁকি, এই বরাবর হচ্ছে পিভি আর এই বরাবর হচ্ছে পিভি, তরিকা এই বরাবর হচ্ছে পিভি আর এই বরাবর হচ্ছে পি। তাহলে যদি আমি এখানে লেখচিত্র আঁকি তো পিভি কী হবে? অলওয়েজ কনস্ট্যান্ট লাগবে। তো পিভি কনস্ট্যান্ট লাগলে গেলে লেখচিত্রটা এরকম হবে, ঠিক আছে? মানে এখানে সোজা সরলরেখা অর্থাৎ এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে, বা বলতে পারি যে পি অক্ষের সমান্তরাল হবে। তো এখানে আনসার যেটা হবে সেটা হচ্ছে তোমার হবে বি, ঠিক আছে? 8-এর আনসার কী হলো? বি হলো। বুঝিয়ে দিয়ে বললাম একদম, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো কি আছে, বলা আছে উষ্ণতা স্থির রেখে টেম্পারেচারকে স্থির রাখা হয়েছে এবং কি করা হয়েছে? নির্দিষ্ট গ্যাসের চাপ বাড়লে তার আয়তন, চাপ যদি বাড়িয়ে দিই তো আয়তন কি হবে? কি স্থির রেখেছে? উষ্ণতা স্থির। তোমরা সবসময় সূত্র ধরে করার চেষ্টা করবে। উষ্ণতা স্থির মানে টি স্থির। টি স্থির থাকলে স্থির থাকবে কে? টি স্থির মানে এটা কার সূত্র? বয়েলের সূত্র। আর বয়েলের সূত্র অনুযায়ী কী হয়? পি ভ্যারিয়াস 1/v হয়। অর্থাৎ চাপ যদি বাড়িয়ে দিলে আয়তন কি হবে? আয়তন কমে যাবে। তো এখানে কি হবে? অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। কী হবে? 9-এর অপশন বি হবে কারেক্ট। ওকে, নেক্সট দেখো কী আছে, 10 নম্বর কোশ্চেন কী আছে? বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপের তুলনায় কম হওয়ার কারণ। বাস্তব গ্যাসের যে চাপ সেটা আদর্শ গ্যাসের তুলনায় কম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কারণ হবে কোনটা? সেটা হচ্ছে অপশন এ হবে, ঠিক আছে? অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বল। কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি থাকে? অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল প্রেজেন্ট থাকে, কিন্তু ধরা হয় যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকে না। তো এখানে আনসার হিসেবে অপশন এ হচ্ছে 100% কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন কি আছে? আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে কত? আর এর মান লিটার অ্যাটমসফিয়ার হচ্ছে 0.082। কত? 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স। কী বললাম? 0.082 লিটার এটিএম মোল ইনভার্স আর কে ইনভার্স, এটা হচ্ছে এই লিটার এটিএম এককে হচ্ছে তোমার আর বা সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। তারপরে আমি আগেও বলেছি, আরেকবার বলেছি, তোমার পিভি ইজ ইকুয়াল টু যে এনআরটি আমরা লিখি, তো এখানে যে পিভি আছে না, এই পিভি এর একক কিন্তু কার্যের এককের সাথে সমান হয়। পিভি এর একক কার্য বা শক্তির এককের সাথে কিন্তু সমান হয়। তারপরে দেখো 12 নম্বরের কোশ্চেন কি আছে? দুটি ভিন্ন গাঢ়ত্বের গ্যাসের আন্তঃমিশ্রণ হওয়ার ঘটনায় কি বলে? দুটি ভিন্ন গাঢ়ত্বের গ্যাস, তো ভিন্ন গাঢ়ত্বের হলে সেখানে কি হবে? ব্যাপন হবে, তাই তো? অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট। তারপর দেখো 13 নম্বরে কি আছে? নিচের কোনটি চার্লসের সূত্রের গাণিতিক রূপ হবে? চার্লসের সূত্রের গাণিতিক রূপ কী হবে? ভি ভ্যারিয়াস টি হবে। কিন্তু ভি ভ্যারিয়াস টি দেখো এটাও আছে এটাও হবে। আনসার কোনটা হবে? আনসার কিন্তু বিটা হবে, অপশান বি। কারণ কি? এখানে দেখো স্মল টি মানে কি? ওটা সেলসিয়াসের টেম্পারেচার বলা হচ্ছে। আর ক্যাপিটাল টি মানে কি? ওটা কিন্তু কেলভিনে বলা হচ্ছে, ঠিক আছে? বা পরম স্কেলে বা কেলভিন স্কেলে। তো সেই হিসেবে অপশান বি কিন্তু এখানে সঠিক হবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে? কোশ্চেন নাম্বার 14 বলা আছে কি এখানে? কেলভিন স্কেলের সূচনা হয় কোন সূত্রানুযায়ী? তো কেলভিন স্কেলের সূচনা হবে কার সূত্র অনুযায়ী? এটাও খুব ভালো কোশ্চেন। কেলভিন স্কেলের সূচনা হবে অবশ্যই চার্লসের সূত্র অনুযায়ী। অপশন ডি হবে এখানে কারেক্ট, চার্লসের সূত্র অনুযায়ী। কোশ্চেন নাম্বার 15 দেখো কি আছে? বলা আছে 300 কে উষ্ণতায় 22,400 সেমি কিউব আয়তনের 1 গ্রাম অণু গ্যাস আদর্শ গ্যাসের চাপ কত? তো 22,400 সেমি কিউব আয়তনের 1 গ্রাম অণু মানে কি 1 মোল, আর 300 কে উষ্ণতা, চাপ চেয়েছে। সূত্র কি হয়? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হয়। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখান থেকে বের করতে হবে চাপ, মানে পি বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি এনআরটি বাই ভি লিখতে পারি, তাই না? এন এর মান কত? কত মোল? 1 মোল। আর এর মান কত? লিটার এটিএমে 0.082 ইন্টু টি এর মান দেওয়া আছে কত? 300 বাই কত বসবে? ভি। ভি এখানে দেখো 2240, কিন্তু লিটার এটিএম তোমাকে লিটারে বের করতে হবে। তো 2240 সেমি কিউব মানে কত হবে? 2.24 লিটার বেরোবে, 2.24 লিটার। এটাকে ক্যালকুলেট করে যদি তোমরা দেখো তাহলে এটা কিন্তু নিয়ারলি 11 এটিএম আসবে। কত আসবে? 11 এটিএম। তো এটা কিন্তু অপশান বি হবে এখানে কারেক্ট, 11 এটিএম, ঠিক আছে? পরেরটা দেখো কি আছে? 16 নম্বর
বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বয়েলের সূত্রের গাণিতিক হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কে, বা পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, বা বলতে পারি আমি P1 V1 সমান P2 V2। এটাও কিন্তু বয়েলের সূত্রের গাণিতিক রূপ। না, তো এখানে প্রত্যেকটাই দেখো বয়েলের সূত্রে গাণিতিক রূপই হচ্ছে, তাই না? কারণ ভি ভ্যারিয়াস 1/Pও লিখতে পারি আমি, পি ভ্যারিয়াস 1/Vও লিখতে পারি, পিভি ইকুয়াল টু আমি কেও লিখতে পারি, P1 V1 সমান P2 V2 আমি লিখতে পারি। তার মানে প্রত্যেকটাই কিন্তু এখানে কি ধ্রুবক, তাই তো? মানে প্রত্যেকটাই আর কি বয়েলের সূত্রকেই ডিনোট করছে। তো এখানে কিন্তু অপশন ডি হবে কারেক্ট, ঠিক আছে? 16 কি হবে? অপশন ডি হবে কারেক্ট। তারপর দেখো কি আছে 17তে দেখো, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্র। বয়েলের সূত্রের লেখচিত্র চেয়েছে। তো বয়েলের সূত্রের লেখচিত্র কেমন হয়? একদিকে থাকে চাপ, একদিকে থাকবে আয়তন, আর এটা হবে এই রকম। মানে কোনটা হচ্ছে? অপশান বি হচ্ছে কারেক্ট, ঠিক আছে? 17 কি হলো? অপশান বি হলো এখানে কারেক্ট আনসার, ঠিক আছে? এটাকে বলা হয় কী বলতো? সমপরাবৃত্ত। যদি বলা হয় কী রকমের, নামটা যদি দেওয়া থাকে তো মনে রাখবে সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত। ওকে, দেখো কি আছে, 200 ml আয়তনের মিথেন গ্যাসকে -42°C উষ্ণতা থেকে উত্তপ্ত করে তার আয়তন 100 ml বাড়ানো হলো। 100 ml বাড়ানো হয়েছে, বেশ ভালো কথা। অন্তিম তাপমাত্রা কত? সূত্র কি বসবে? আয়তন আছে আর টেম্পারেচার, মানে সূত্র বসাবো V1/T1 সমান V2/T2, এই সূত্র বসবে। V1-এর মান কত? 200 ml, 200 বসিয়ে দিলাম। T1-এর মান কত? 42 -42, কিন্তু -42 তো আমরা বসাতে পারি না, এই সূত্রে কিন্তু সবসময় কেলভিনের টেম্পারেচার তোমাকে বসাতে হবে। তো আমাকে কী করতে হবে? এখানে -42, তো 273 -42 করতে হবে। সেটা করলে তোমার বেরোবে হচ্ছে 231। তো এখানে T1 হচ্ছে 231 সমান V2 কত? দেখো বলছে কি 100 ml বাড়ানো হলো, 100 ml বাড়ালে কত হবে? V2 300 হবে, বাই T2 বের করতে হবে। তো T2 বের করবো, 0 0 কেটে গেল। 231কে 3 দিয়ে গুণ করলে 231কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? তুমি 693 পাবে। 693 বাই কত ছিল? 2, তাই তো? 693 ভাগ কত ছিল? ওদিকে 2 ছিল, যেটা করলে তুমি পাবে মোটামুটি 346 মতো পাবে, 346.5 হয়ে যাবে, তাই না? আর এখান থেকে কী করতে হবে আমাকে? আবার 273 মাইনাস করতে হবে। তো 273 মাইনাস করে দিই, 5 হবে এখানে, 3 হবে, 4 7 14 73.5 হবে, ঠিক আছে? 73.5 কোথায় আছে? দেখো অপশান বিতে আছে, তো অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, গে লুসাকের সূত্র কোনটা? গে লুসাকের সূত্র কোনটা বলো? গে লুসাকের সূত্র হচ্ছে পি ভ্যারিয়াস টি, বা P/T সমান ধ্রুবক। এটা হচ্ছে গে লুসাকের সূত্র, ঠিক আছে? কি বললাম? পি ভ্যারিয়াস টি বলতে পারো, বা তুমি বলতে পারো P/T সমান ধ্রুবক, যে কোনো একটা বললে কিন্তু হবে। তাহলে কী হলো আনসার? অপশন এ হলো, ঠিক আছে? P/T সমান ধ্রুবক। তারপর দেখো বলছে মোলার গ্যাস ধ্রুবকের একক হলো। মোলার গ্যাস ধ্রুবকের একক কী? মোলার গ্যাস ধ্রুবকের অনেকগুলো একক রয়েছে। দেখো যদি ভুলে যাও না, আমি তোমাদের সূত্রটা বলে দিচ্ছি, তোমরা এখান থেকে সব বের করে নিতে পারবে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এবার দেখো পিভি বাই তোমরা আরটি, পিভি বাই এনটি করো, P/NT সমান কী বেরোবে? আর, ঠিক আছে? এইটা তোমরা তো জানো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এবার পিভি বা এনটি সমান আর করে দাও, হলো। এবার দেখো কী করবে, পিভি এর একক মানে হচ্ছে কার্যের একক। পিভি এর একক কী বললাম? কার্যের একক। তাহলে কার্যের একক কী হয়? কার্যের একক জুল হতে পারে, কার্যের একক আবার আর্গ হতে পারে, তাই তো? দুটোই হতে পারে কার্যের একক, সিজিএসতে আর এসআইতে। এসআইতে হলে জুল হবে, আর সিজিএস হলে আর্গ হবে। নিচে আছে কি এন আর টি। তো এন মানে কি? এন মানে হচ্ছে কি মোল, তো জুল মোল ইনভার্স আসবে। তার সাথে টি মানে কি? টি হচ্ছে টেম্পারেচার, তার জন্য কেলভিন ইনভার্স আসবে। তো এখানেও তার আসবে মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। তো জুল থাকবে, তার সঙ্গে থাকবে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর্গ থাকতে পারে, তার সঙ্গে থাকবে মোল ইনভার্স কেল ইনভার্স। তো এখানে কী হচ্ছে দেখো, দেখো এখানেও তাই আছে, এখানেও তাই আছে, দুটো অপশান ঠিক হয়ে গেল। এবার দুটো অপশান ঠিক মানে তুমি বুঝতেই পারছো নিচে প্রত্যেকটি দেওয়া আছে, তাহলে আনসার কী হবে? প্রত্যেকটাই হবে। কী হবে? প্রত্যেকটাই হবে, অপশান ডি। এবার তুমি বলবে ক্যালোরিটা কেন হবে? কারণ ক্যালোরি হচ্ছে তাপের একক, তাই না? ক্যালোরি কার একক? তাপের একক। আর তাপ মানে কি? এক প্রকার শক্তি, তো সেটাও তো একই হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাই জন্য কিন্তু এটাও হবে। আর তার সাথে মনে রাখবে আরেকটা হয় লিটার এটিএম, লিটার এটিএম আর মোল ইনভার্স কে ইনভার্স, ব্যাস এইটুকু মনে রাখবে, সহজ ব্যাপার। তারপরে দেখো একটা জিনিস বলছি তোমাদের আমি, যেমন ধরো তোমাদের আগের বার এসেছিলো না লিন তাপের মাত্রা, ঠিক আছে? লিন তাপের মাত্রা এসেছিলো। ধরো তোমাদের দিল তাপের মাত্রা কি, তাহলে তোমরা কি করবে? তাপের মাত্রা কি বলবে বলো? তাপের মাত্রা, তাপ কি এক প্রকার শক্তি? তাপ কি বললাম? এক প্রকার শক্তি। তাহলে শক্তির যা মাত্রা হবে তাপেরও তাই মাত্রা হবে। শক্তির মাত্রা কি? আবার শক্তি মানে কি? কার্য।
তো এইভাবে কিন্তু ইন্টার রিলেট করে বের করার চেষ্টা করবে। শক্তি মানে কার্য, আবার কার্য মানে কি, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। বলের কি হয় mL/t-2, আর সরণের কী হবে এল, তাহলে আলটিমেটলি কী বেরোবে mL/t-2। এটাই কার্যেরও হয় দেখবে, এটাই কিন্তু তাপেরও হবে mL/t-2, mL/t-2, এটা হচ্ছে তো। এবার এখান থেকে তুমি লিন তাপ বের করো, লিন তাপ মানে কি একক ভর, একক ভর মানে কি ভর দিয়ে ভাগ, তাহলে কেটে যাবে, ওই জন্য লিন তাপের বেরোই হচ্ছে L/t-2। ঠিক আছে, এইভাবে সব ইন্টারলেট করতে পারো তোমরা। তারপর দেখো কী আছে, পরেরটা বলা আছে গ্যাসের অণুর গড় গতিশক্তি। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি হচ্ছে পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। এটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের একটা স্বীকার্য। গ্যাসের অণুগুলির যে গড় গতিশক্তি সেটা গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। একটু আগেই তোমরা দেখলে, তাই না, একটু আগেই একটা কোয়েশ্চেন আমি তোমাদের দেখালাম, গড় গতিশক্তি কী ছিল, গড় গতিশক্তি ই বার সমান ছিল 3/2 কেটি, 3/2 কেটি, তার টিটা কি দেখো পাশে আছে, তার মানে কি ই এর সঙ্গে কি সমানুপাতিক, তো এখানে অপশান বি হবে সঠিক। ওকে, তারপরে 1 মোল N2 গ্যাস 22.4 লিটার আয়তন দখল করলে অণুর সংখ্যা কত? জলের থেকেও সহজ, 22.4 মানে কত হবে 6.022 × 10⁻23। অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট, 6.022 × 10⁻23। ওকে, চলো পরেরটা দেখা যাক নাকি। দেখো, চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে কোনো গ্যাসের ঘনত্ব, চাপ যদি আমি স্থির রেখে দিই, উষ্ণতা আমি বাড়িয়ে দিচ্ছি, তো উষ্ণতা বাড়লে কী হবে, উষ্ণতা বাড়লে তো কী হবে, ঘনত্ব কমে যাবে। উষ্ণতা বাড়লে ঘনত্ব অবশ্যই কী হবে, কমে যাবে। অপশান বি হবে সঠিক। তারপরে 24, 2.63 লিটার কোনো গ্যাসকে 100°C উষ্ণ থেকে 38°C ঠান্ডা করা হলো, আয়তনের হ্রাস কত হবে? হ্রাস বলেছে, ঠিক আছে, অন্তিম আয়তন চাইনি কিন্তু, তা বের করে ফেলি। কী আছে, V1 বসাবো আর T1 বসাবো, তাই না, কারণ ভি আর টি দিয়ে আছে, সমান V2/T2। তো V1 কত, V1 হচ্ছে 2.63, বসিয়ে দাও, 2.63, T1 হচ্ছে 100° মানে কত 100 + 273, তার মানে 373, ঠিক আছে, সমান V2 বের করতে হবে, আর T2 কত 38°C, তাহলে 38 + 273 কত হয়। এটাকে যদি তোমরা সলভ করো, ঠিক আছে, এটাকে তোমরা সলভ করো, তোমার V2 এর মানটা কি আসবে, দেখো V2 এর মানটা আসবে তোমার 2.192 এরকম আসবে। ঠিক আছে, হয় এটা একটু কঠিনই হয়ে যাচ্ছে, 2.192, সেখান থেকে তোমাকে V1টা আর V2 রেখে তোমাকে মাইনাস করতে হবে, মানে 2.63 থেকে তোমাকে 2.19 মাইনাস করতে হবে, তাই 9 আর 4 13, 2 আর 4 মানে 0.44 মতো আসবে। তো অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর দেখো 4 গ্রাম H2 গ্যাসের STPতে PV এর মান কত? PV = কী হয়, nRT হয়। 4 গ্রাম H2, 4 গ্রাম H2 এর ভর কত হবে, H2 মানে কত, হাইড্রোজেন 1 করে তাহলে 2, হাইড্রোজেন 1 করে তাহলে কত হচ্ছে 2, তাহলে হাইড্রোজেনের যে আণবিক ভর সেটা কত 2, তাহলে মোল সংখ্যা n মানে কি মোল সংখ্যা, মোল মানে কি গ্রামে প্রকাশিত ভর বাই আণবিক ভর, মানে 4/2 × RT, 4/2 মানে কত 2, তাহলে আনসার কত হবে 2RT হবে। 2RT কোথায় আছে, অপশান বিতে আছে, তো অপশান বি হবে এখানে কারেক্ট 2RT। ঠিক আছে, তারপরে 26 নম্বরটা করার দরকার নেই, কারণ এটা ইম্পর্টেন্ট নয়, এরকম ম্যাথ এত বড় আর দেবে না, তো দরকার নেই। 27টা করো, STPতে 2.24 লিটার অধিকার করে, 2.24 লিটার করার দরকারই নেই। আমাকে একটা কথা বলো তোমরা, 22.4 লিটার হয় তো, 22.4 লিটার, CO2 কত হয়, CO2 44 হয়, তাহলে 44 দেখো 22.4 হয় লিটারে, মানে STPতে, এখানে দেওয়া আছে 2.24, মানে 1 ঘর পয়েন্ট কী করেছে এগিয়ে নিয়ে এসছে, তাহলে আমরাও 44 থেকে 1 ঘর পয়েন্ট সরিয়ে নিয়ে আসি, তাহলে 4.4 হবে। 4.4 কোথায় আছে, অপশান এতে আছে, তো অপশান এই এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তোমরা এরকম মিলিয়ে করে নেবে, এগুলো না বেশি সলভ করতে গেলে প্রবলেম হবে, তো অপশান এ হবে এখানে কারেক্ট। যেমন ধরো SO2 সালফার হয় 32 আর O2ও হয় 32, তো 32 কত হচ্ছে 64, 64 হচ্ছে, তো এখানে যদি 64 বের করতে হয় তো 6.4 বেরোনো উচিত ছিল, যদি 6.4 SO2 থাকতো তাহলে কিন্তু হতো, কিন্তু নেই, তো হবে না। ঠিক আছে, তারপরে সেম সবগুলোতে বলে দিচ্ছি, যদি 2.8 CO থাকতো তাহলে এটা হতো, যদি 16 গ্রাম, যদি অক্সিজেন দেওয়া তাহলে 3.2 গ্রাম অক্সিজেনে কিন্তু 22.4 লিটার আয়তন অধিকার করবে, মানে 2.24, সরি 22.4 না 2.24, তো বলে দিলাম প্রত্যেকটা এখানে। তারপর দেখো পরেরটা কী আছে, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের STPতে PV এর মান কত? 11.2 লিটার, আমাকে বলো 22.4 হয়, তাই তো STPতে মোলার আয়তন 22.4 হয়, দিয়েছে এখানে 11.2, তাহলে কী দিয়েছে অর্ধেক দিয়েছে, তাহলে PV এর সঙ্গে কী হবে 1/2 RT হবে, অপশান সি হবে এখানে কারেক্ট আনসার 1/2 RT। ঠিক আছে,
যেমন ধরো সাপোজ বললো 5.6 লিটার আদর্শ গ্যাসের এসটিপিতে সূত্রটা বললো পিভি এর মানটা, তাহলে তুমি কি করবে? তুমি জানো কত, তুমি জানো 22.4, দিয়েছে কত 5.6, তাহলে আমি জানি 22.4 দিয়েছে 5.6, মানে কত দিয়েছে 5.6 বাই 22.4 কত দেখো 1/4, তাই না? 4 মানে কি 0.25, তো এইটা যদি 11.2 না দিয়ে 5.6 দিত তাহলে 0.25 ইন্টু আরটি হতো, ঠিক আছে? তারপরে দেখো কি আছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, কোনটা গ্যাসের আণবিক ওজন? বাষ্প ঘনত্বের সাথে আণবিক ওজনের সূত্র কি? এম সমান 2D, বহুবার বলেছি এম সমান 2D, ডি কত 32, তাহলে এম সমান কত হবে 32 দুগুণে 64 হবে। এখানে ভর বের করে দেখো কার 64 হয়, মানে 64 দেওয়াই আছে, তো 64 হবে উত্তর, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে 64। নেক্সট কি আছে দেখো, বলা আছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত কী হবে? বাষ্প ঘনত্ব 13 মানে আণবিক গুরুত্ব কত হবে? এম সমান 2D সমান 13 গুণ 2 26 হবে, তো 26 যদি আণবিক গুরুত্ব হয় তাহলে এখানে সূত্র কী হবে? সি আর এইচ দিয়ে বের করতে হবে। সি কত কত বেরিয়েছে আমাদের আণবিক ওজন 26, সি কত 12, তাহলে 12 দুগুণে 24, C2 করি, তাহলে 12 দুগুণে 24 পাবো, যোগ 2 তাহলে H2, C2H2 হবে, ঠিক আছে? কি হবে? C2H2, এখানে অপশনগুলো দেওয়া হয়নি, তো এখানে C2H2 হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো কি বলছে, ভর ও শক্তির তুল্যতা সমীকরণ। ভর ও শক্তির তুল্যতা সমীকরণ আইনস্টাইনের সমীকরণটা কি? ই সমান mc স্কোয়ার, অপশন বি হবে কারেক্ট, ই সমান mc স্কোয়ার, ঠিক আছে? তারপরে নেক্সট আছে দেখো, কোনো পদার্থের ভর ও মূল সংখ্যা অনুপাত হলো, মানে সম্পর্ক মোল সংখ্যা সমান প্রদত্ত ভর বাই মোলার ভর, ঠিক আছে? মোল সংখ্যা সমান হচ্ছে প্রদত্ত ভর বাই মোলার ভর, অপশন সি হবে এখানে কারেক্ট, অপশন সি। মানে ধরো তোমাকে বললো যে 64 গ্রাম O2, তোমাকে বলা হলো কত মোল O2, তো O2 তুমি প্রথমে আণবিক ভর বের করবে। O2 আণবিক ভর কত হয় 32, 16 গুণ 2 করে হয়, তো 16 গুণ 2 মানে 32, তো এখানে তোমাকে বের করতে বলেছে কি মোল সংখ্যা, তো মোল সংখ্যা যদি n হয় তাহলে যেটা দেওয়া থাকবে যত গ্রাম তোমাকে দেওয়া আছে প্রশ্নে সেটা উপরে বসাবে, ঠিক আছে? আর নিচে বসাবে মোলারটা, মানে নিচে বসাবে 32, তাহলে উত্তর হবে কত 2 মোল। তাহলে 64 গ্রাম যদি অক্সিজেনের কথা বলা হয় তার মানে 2 মোল অক্সিজেনের কথা বলা হচ্ছে, বুঝতে পারলে? এইরকম। তারপরে দেখো কি বলছে, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলে উৎপন্ন হবে, 1 মোল নাইট্রোজেন তো নাইট্রোজেন N2, 3 মোল হাইড্রোজেন তো 3H2, তৈরি হবে কি 2NH3, তাই 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, 2NH3 মানে কি 2 মোল অ্যামোনিয়া, তো অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, 2 মোল অ্যামোনিয়া। পরেরটা দেখো, এটা তো পরীক্ষায় আসবে, এম আর ডি মানে আণবিক গুরুত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? এম সমান হচ্ছে 2D, কি সম্পর্ক? এম সমান 2D, এইটাও আসতে পারে ডাইরেক্ট, বা তোমার কিন্তু অঙ্কের থ্রু আসতে পারে, ঠিক আছে? মানে তোমাকে বাষ্প ঘনত্ব বলে দিল, আণবিক গুরুত্ব বের করতে বললো, ওকে? তারপরে দেখো 11 নম্বর কি আছে, 1 মোল CO2 এর এসটিপিতে আয়তন কত? 1 মোল মানেই 22.4 লিটার, আর কিছু ভাবার দরকারই নেই, 1 মোল মানেই কত 22.4 লিটার, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে? 2 মোল বললে 44.8 লিটার, 3 মোল বললে 22.4 ইন্টু 3 করে দেবে, বেরিয়ে যাবে। হাফ মোল বললে 11.2 লিটার, 0.25 মোল বললে 5.6 লিটার, এরকম করে চলবে, ঠিক আছে? তারপরে দেখো 12 নম্বর কোয়েশ্চেন কি আছে, 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত মোল O2 লাগবে? তো করে দাও, সি প্লাস O2 কী হয়? সি প্লাস O2 হচ্ছে CO2, সি মানে হচ্ছে 12ই হয়, 12ই দেওয়া আছে, O2 মানে কত? O2 মানে 32, আর CO2 কত উৎপন্ন হচ্ছে দেখো 1 মোল CO2 মানে কত 44 গ্রাম, তো 44 কোথায় আছে? অপশন ডিতে আছে, তো অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, 44 গ্রাম, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, ও না এখানে কি চেয়েছিল, 12 গ্রাম কার্বনকে পুড়িয়ে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম O2 লাগবে, ও কত গ্রাম O2 লাগবে চেয়েছে, ঠিক আছে? তো O2 কত লাগছিল দেখো, সি প্লাস O2 কী ছিল? সি প্লাস O2 ছিল CO2, তো কত গ্রাম অক্সিজেন লাগছে? O2 ছিল 32, তো 32 গ্রাম অক্সিজেন লাগবে। আর যদি বলতো কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তাহলে তো 44 গ্রাম, তাহলে কী হতো 44 গ্রাম, কিন্তু এখানে বলছে কত গ্রাম O2 লাগবে, তো 32 গ্রাম O2 লাগছিল, অপশান এ 32 হবে সঠিক উত্তর, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো কি আছে 13টা, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর মধ্যে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? CaCO3 এর যে আণবিক ভর হয় না 100 হয়,
CaCO3 আণবিক ভর বের করে দেখবে 100 বেরোবে। ক্যালসিয়াম 40 হয়, কার্বন 12 হয়, অক্সিজেন 16 করে হয়, 3টে আছে, 300 রং 48, 48 আর 12টা 60 হবে, 60 আর 40 100 হবে। তো 100-র মধ্যে ক্যালসিয়াম কত আছে? 40 আছে, তো 40% হবে উত্তর। কোথায় আছে? অপশান সিতে 40 হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো 14 কি আছে? একটি দ্বিপরমাণুক গ্যাসের বাষ্প ঘনত্ব 28 হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত? দ্বিপরমাণুক গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 28 হয় তাহলে এম সমান কত হবে? 2 × 28, 2 × 28 মানে কত? 56 হবে। 2 × 28 মানে কি হবে? 56। গ্যাসটা কেমন গ্যাস? 56 কিন্তু উত্তর হবে না, এটা আণবিক গুরুত্ব বের করেছি, কিন্তু এটা কিন্তু আণবিক গুরুত্ব, পারমাণবিক নয়, মলিকিউলার ওয়েট নয়, মানে পারমাণবিক গুরুত্ব নয়, অ্যাটমিক ওয়েট নয় এটা। ঠিক আছে, তো এখানে দেখো 56 হচ্ছে আণবিক গুরুত্ব। গ্যাসটা দ্বিপরমাণুক, মানে গ্যাসটা যদি এ হয় তাহলে A2 গঠন করেছে, তো A2 এর হচ্ছে ভর তোমার 56, তাহলে এ এর কত হবে? এর হচ্ছে 28 হবে, তার উত্তর এখানে 28 হবে। ঠিক আছে, অপশন এ হবে সঠিক। তারপরে দেখো তাপের ঘটনাসমূহ কি বলা আছে? তাপ দেওয়ার ফলে সবচেয়ে বেশি দৈর্ঘ্য প্রসারিত হয়। তাপ দেওয়ার ফলে সবথেকে বেশি দৈর্ঘ্য প্রসারণ কার ঘটবে? তামা, কাঠ, লোহা নাকি ইনভার? তো সবথেকে বেশি ঘটবে তামার, অপশান এ হবে সঠিক, তামা। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে? কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো, রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলুক, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলুক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলুক। তোমরা পারলে একবার আমার আগের ভিডিওটা দেখে নিও, যেখানে ফিজিক্যাল সায়েন্স আমি কমপ্লিট কিন্তু পড়ে দিয়েছি। ওই ভিডিওটি তুমি একবার দেখে নাও এবং সেখান থেকে যেগুলো আমি বলছি সেগুলো যদি খাতা লিখে নাও এবং পড়ে নাও, তাই তোমাকে যে কোনো কোশ্চেন, যে কোনো MCQ দেওয়া হোক, তোমার কোনোটাই আটকাবে না। ঠিক আছে, তো রৈখিক প্রসারণ গুণাঙ্ক ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বলে দিয়েছি আমি, একবার পারলে দেখে নিও। তো এখানে কি হচ্ছে? রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক পার ডিগ্রি সি, অপশান সি হবে এখানে কারেক্ট, পার ডিগ্রি সি। তারপর দেখো কি আছে? নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? ধাতুর পরিবাহিতাঙ্ক কেবল আর কেবল নির্ভর করবে কার উপর বলতো? উপাদানের প্রকৃতির ওপর। ধাতুর পরিবাহিতাঙ্ক কেবল আর কেবল নির্ভর করবে উপাদানের প্রকৃতির ওপর, অপশান সি হবে এখানে সঠিক। যদি বলতো পরিবাহিতাঙ্ক কী হলো? অপশান সি। তারপর দেখো বলছে কাঁচের গায়ে প্লাটিনামের তার সিল করে আটকানো যায়। কাঁচের গায়ে প্লাটিনামের তার সিল করে আটকাতে পারছি কেন? কারণ ওদের কী হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান। এবার যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা হতো তাহলে কী হতো? যখন টেম্পারেচার বৃদ্ধি করা হতো, হয়তো একটা আয়তন বৃদ্ধি হতো কম, একটা আয়তন বৃদ্ধি হতো বেশি, তাহলে সেটিংসটা থাকতো না। কিন্তু যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে সমান, তাহলে তুমি টেম্পারেচার বৃদ্ধি করলে কী হবে? দুজনেরই আয়তন একই পরিমাণে বৃদ্ধি পাবে, তাই না? তার ফলে কী হবে? সেটা সেটই থাকবে সবসময়। তো অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে দেখো কি আছে? একটি ধাতব পাতের মাঝখানে একটি ছিদ্র আছে। একটা ধাতব পাতের মাঝখানে বলছে একটা ছিদ্র আছে, তাহলে পাত্রটিকে গরম করলে ছিদ্রটি কী হবে? আকারে বড় হয়ে যাবে, অপশান এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, কী হবে? ছিদ্রটা বড় হবে। তারপরে দুটি ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা। ঠিক আছে, ধাতু দুটির দুটি সোজা পাত রিভেট করে দ্বিধাতব পাত তৈরি করে গরম করা হলো। কী হবে? দেখো, যেহেতু এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা, যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান থাকতো তাহলে হিট করার ফলও কিন্তু সেটা সোজাই থাকতো, কিন্তু যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা, তাই কী হবে? এরা বেঁকে যাবে, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, বেঁকে যাবে। যদি একই থাকতো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে সোজা থাকতো, যেহেতু আলাদা তাই জন্য এটা বেঁকে যাবে, অপশান বি হবে সঠিক। তারপরে দেখো তরলের প্রকৃত প্রসারণ ও আপতন প্রসারণের মধ্যে সম্পর্ক। প্রকৃত প্রসারণ মনে রাখবে, প্রকৃত প্রসারণ কিন্তু সবসময় বেশি হয়, আপাত প্রসারণ আমার যেটা মনে হচ্ছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি কমটা। তো আপাত প্রসারণ ইজ লেস দ্যান প্রকৃত প্রসারণ, বা প্রকৃত প্রসারণ ইজ গ্রেটার দ্যান আপাত প্রসারণ। সো অপশান বি উইল বি কারেক্ট। ঠিক আছে, কী হবে? অপশান বি হবে এখানে সঠিক আনসার। প্রকৃত প্রসারণ বেশি হয়, কারণ প্রকৃত প্রসারণ মানে রিয়াল যেটা হয়, গামা রিয়াল আয়তন প্রসারণ, সেটা সমান আপাত প্রসারণ। ঠিক আছে, গামা আপাত প্রসারণ, এ দিয়ে আপাত বললাম, প্লাস এটাকে স্মল আরও লেখানো সময়, তো আমি যাই হোক লিখতে পারি তোমরা, প্লাস সলিডের প্রসারণ। ঠিক আছে, তার মানে কী হচ্ছে? দেখো রিয়াল যেটা হচ্ছে সেটা কী হবে? বেশি হবে, আপাতটা কী হবে? কম হবে। তারপরে দেখো বলছে কি কোনো দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি দণ্ডের উষ্ণতা বৃদ্ধির সাথে, দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির সাথে কী হবে? সমানুপাতিক হবে। উষ্ণতা বৃদ্ধি করে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, অপশান বি হবে সঠিক। তারপরে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলছে বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলছে গামা, তাহলে কোনটা সঠিক? আলফা সমান হয় বিটা বাই 2 সমান হয় গামা বাই 3, অপশান বি হবে কারেক্ট। ঠিক আছে, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। পরেরটা
তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কোনটা হবে? দেখো আয়তন কি হয়, প্রথমে আমরা দেখি যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কী হয়? সর্বোচ্চ। মানে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন যদি আমি বলি সেটা কী হয়? সব থেকে কম হয়। তাহলে কী হচ্ছে 0.40 থেকে যখন আমি 4-এ যাবো তখন আয়তন কী হবে? জলের কমে, মানে 0 থেকে 4 পর্যন্ত কী হবে? ঋণাত্মক হবে। তো 11-র কী হবে? 11-র অপশান সি হবে কারেক্ট। মনে রাখবে 11-র কী হলো? অপশান সি হলো কারেক্ট। তারপর দেখো 12টা, কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে দেওয়া আছে গামা এস মানে সলিড, গামা এল মানে লিকুইড, আর গামা জি মানে হচ্ছে গ্যাস। তো এর মধ্যে কোনটা সব থেকে বেশি? সলিডের হয় কম, ঠিক আছে, আর গ্যাসের হয় বেশি, মানে গ্যাস বেশি কোথায় হবে? অপশান কোথায় এলো? প্রথমে সলিড থাকবে পরে গ্যাস থাকবে, এটা অপশান এ হবে, ঠিক আছে। 12-র কী হবে? অপশান এ। সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি হবে, ঠিক আছে। তো গামা জিটা হবে সব থেকে বেশি, আর গামা এসটা হবে সব থেকে কম। তারপরে দেখো কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা এবং পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, কোন শর্তে তরলটির কোনো আপাত প্রসারণ হবে না? শর্ত হচ্ছে যদি আপাত প্রসারণ সমান কী হয়? আপাত প্রসারণ সমান হচ্ছে প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ, প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ। তো আপাত প্রসারণ আমি চাই না, আপাত প্রসারণ মানে আমি চাই 0। তার আপাত প্রসারণ যদি 0 হয় তাহলে প্রকৃত প্রসারণ আর পাত্রের প্রসারণ সমান হতে হবে। তরলের যে প্রকৃত প্রসারণ হচ্ছে সেটা আর পাত্রের যে প্রসারণ হচ্ছে সেটা হচ্ছে সমান হতে হবে। এবার এখানে বলছে কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা, তাহলে গামা লিখলাম, আর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা। তাহলে এর যদি আলফা হয় তাহলে এরও গামা কত হবে? পাত্রের যদি আলফা হয় তাহলে পাত্রের গামা মানে পাত্রের দৈর্ঘ্যটা দিয়েছে আলফা, তাহলে আয়তনটা কত হয়ে যাবে? আয়তন প্রসারণ গুণাঙ্কটা 3 আলফা হয়ে যাবে। তাহলে গামা সমান যদি 3 আলফা হয় তাহলে কোনো আয়তন প্রসারণ হবে না, আপাত প্রসারণ হবে না। গামা সমান 3 আলফা হলে কোনো রকমের আয়তন প্রসারণ কিন্তু হবে না, অপশন এ হবে এখানে সঠিক। তারপর দেখো কি আছে 14 নম্বর, সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দিয়ে দিয়েছে আলফা সি, আর এটা দিয়েছে আলফা এফ। তাহলে নিচের কোনটা সঠিক? এই কোশ্চেনটা আমি তোমাদের আগেও কিন্তু করিয়েছি, ঠিক আছে। তো এখানে কোনটা সঠিক হবে বলো? আলফা এফ সমান হবে 5/9 আলফা সি। আলফা এফ সমান কী হবে? 5/9 আলফা সি। আলফা এফ সমান 5/9 আলফা সি। তারপরে কোশ্চেন নাম্বার 15, 0 ডিগ্রি সি থেকে 10 ডিগ্রি সি পর্যন্ত জলকে উত্তপ্ত করা হলে ঘনত্ব 0 থেকে 4 পর্যন্ত যখন যাবে তখন কী হবে? জলের ঘনত্ব আস্তে আস্তে বাড়বে। তাহলে প্রথমে বৃদ্ধি পাবে আর পরে কী হবে? হ্রাস পাবে। কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মনে রাখবে জলের ঘনত্ব সর্বাধিক হয়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং আয়তন সর্বনিম্ন হয়। অর্থাৎ যখন 0 থেকে 4-এ যাওয়া হচ্ছে ঘনত্ব আস্তে আস্তে বাড়বে, তারপরে ঘনত্ব কি আস্তে আস্তে কমবে। তো এখানে অপশান সি হবে সঠিক। তারপরে তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন পদার্থের ঘনত্ব, তাপমাত্রা বাড়িয়ে দিলে কী হবে? কঠিন পদার্থের ঘনত্ব কমে যাবে। জলেরই উল্টো ঘটনা ঘটে, তাই জন্য তো জলে আমরা কী বলি? ব্যতিক্রান্ত প্রসারণ বলি। তারপর দেখো গ্যাসের গ্যাসের কি আর শুধুমাত্র আয়তন প্রসারণ রয়েছে, গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ হয় না। গ্যাসের তো দৈর্ঘ্যই নেই, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ তিনটেই হয় কার? তিনটা হয় কঠিনের। তরলেরও শুধুমাত্র আয়তন প্রসারণ হয় আর গ্যাসেরও শুধুমাত্র আয়তন প্রসারণ হয়, ঠিক আছে। তারপরে আলো থেকে দেখো কি আছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী হবে? আর ইজিক্যাল টু 2F, আর ইজিক্যাল টু 2F। তো অপশান বি হবে এখানে সঠিক। F ইজিক্যাল টু R/2 মানে ফোকাস ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ বাই 2 বলতে পারো, বা বক্রতা ব্যাসার্ধ আর সমান তুমি 2Fও বলতে পারো, দুটোই চলবে। তারপরে দেখো কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? প্রথম কথা, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে চ্যুতিকোণ 0 হবে। কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে চ্যুতিকোণের মান কত হবে? 0, ওকে। তারপর দেখো কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে? অবতল দর্পণ, তো দর্পণের ক্ষেত্রে কি হয়? দর্পণের ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। তাহলে আপতন কোণ যদি 45 ডিগ্রি হয় তো প্রতিফলন কোণও কত হবে? 45 ডিগ্রি হবে। তো দুটো কোণ তো সমান হবে, তো 3-এর কী হবে? অপশান ডি হচ্ছে এখানে সঠিক, ঠিক আছে, সমান হবে। তারপরে 4 নম্বর, 4 নয় মানে যাই হোক, দেখো কত আছে, বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই আর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর ওপর কীভাবে নির্ভর করে? তো তীব্রতা আই যদি হয় তো 1/λ⁴ হয়। আই সমান কী হয়, বা আই ভ্যারিয়াস কী হয়? 1/λ⁴ হবে। তাহলে অপশান কোনটা হচ্ছে? অপশান ডি হচ্ছে এখানে সঠিক, ঠিক আছে। পরবর্তী দেখো কি আছে,
প্রতিফলনের সময় প্রতিফলন কোণ আপতন কোণের প্রতিফলনে কি হয়, আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। ঠিক আছে, আপতন কোণ আর প্রতিফলন কোণের মান কি হবে, সমান হবে। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হচ্ছে অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত হয়, অসীম হয়। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র হলো, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কি, দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্র, সেই দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্রকে আমরা বলি বক্রতা কেন্দ্র। তারপরে অসীম দূরত্ব থেকে আসা আলো অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে, অবতল দর্পণ কর্তৃক অসীম দূরত্ব থেকে আসা কতগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে সবসময় ফোকাসে মিলিত হয়। কোথায় মিলিত হয়, ফোকাসে মিলিত হয়। অপশন এ হবে এখানে সঠিক। ঠিক আছে, ফোকাসে মিলিত হবে, অপশন এ। 29, একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব, উত্তর লেন্সের অবতল দর্পণটা একই রকম তোমরা ভাববে। ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো উত্তর লেন্সের ফোকাস দূরত্ব কার জন্য সর্বাধিক হবে বলো, সহজই কোশ্চেনটা। উত্তর লেন্সের ফোকাস দূরত্ব হবে লাল বর্ণের আলোর জন্য সর্বাধিক, অপশন এ হবে এখানে সঠিক। ঠিক আছে, লাল বর্ণের আলোর জন্য উত্তর লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু সর্বাধিক হবে। তারপরে অবতল দর্পণের অসৎ বিম্ব, অবতল দর্পণ, দর্পণের যে ছকটা রয়েছে প্রতিবিম্ব গঠনের, ঠিক আছে, ওটা কিন্তু পুরোটা পড়বে, যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবেই। তো এখানে অবতল দর্পণ দিয়ে তোমাকে গঠন করতে হয় অসৎ বিম্ব, তাহলে আমি রাখবো হয় ফোকাস ও মেরুর মধ্যে, না হলে রাখবো মেরুতে। ফোকাস ও মেরুর মধ্যে রাখলেও চলবে বা মেরুতে রাখলেও হবে, মানে বস্তুর অবস্থানটা বলছি আমি। কিন্তু এখানে চেয়েছে যে অসৎ বিম্ব দর্পণের কোথায় গঠিত হয়, অসৎ বিম্ব দর্পণের পিছনে গঠিত হয়, অপশন বি হবে এখানে সঠিক। ঠিক আছে, অসৎ বিম্ব দর্পণের কোথায় গঠিত হবে, পিছনে, অপশন বি হবে সঠিক। তারপরে কি আছে, অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর অসৎবিম্ব সৃষ্টি করতে গেলে বস্তুকে রাখতে হবে, এইটা আমি এটা বলছিলাম। অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুতে আমি অসৎবিম্ব সৃষ্টি করতে চাই, তাহলে সেটাকে মেরু আর ফোকাসের মধ্যে রাখতে হবে। মেরু আর ফোকাসের যে কোনো মধ্যবিন্দুতে রাখলেও চলবে বা মেরুতে রাখলেও চলবে, দুটোতেই অসৎবিম্বই গঠিত হয়। ঠিক আছে, তো মেরু ও ফোকাসের মধ্যে যে কোনো জায়গায়। তারপরে দেখো, গাড়ির হেডলাইটে অবতল দর্পণের ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইটে কী ব্যবহার করা হয়, হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ এতে পাওয়া যায়, ও আচ্ছা, কারণ কি, অবতল দর্পণ হচ্ছে তখনের কারণ হচ্ছে ক্ষমতাশালী সমান্তরাল রশ্মিগুচ্ছ পাওয়া যায়। কি হয় দেখো, অবতল দর্পণটা ব্যবহার করা হচ্ছে তো, আর বাল্বটায় যে বাল্বের ফিলামেন্টটা না, সেটা অবতল দর্পণের ফোকাসে রাখা হয়। গাড়ি হেডলাইটের ক্ষেত্রে বাল্বের ফিলামেন্টটা অবতল দর্পণের ফোকাসে রাখা হয়, ফলে সেখান থেকে যে রশ্মিগুলো বেরিয়ে আসে প্রতিফলিত হয়ে, সেগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ হলে অনেক দূর যায়, সমান্তরাল হয়ে অনেক। কি রয়েছে বলা আছে, স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো, স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম যদি হয় তাহলে এমন আলো কেমনভাবে চলবে, আলো অবশ্যই সমান্তরাল সরলরেখায় চলবে, তাই না? তো আলো কেমন হবে, সরল রেখায় চলবে। স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো সরল রেখায় চলবে, অপশন এ হবে এখানে কারেক্ট। তারপর দেখো, কাঁচের স্ল্যাবের নিচে বইয়ের পাতা থাকলে কাঁচে আলোর প্রতিসরণের দরুন লেখাগুলি, কাঁচের স্ল্যাবের নিচে বলছে বইয়ের পাতা রাখা হয়েছে, তাহলে আলোর প্রতিসরণের জন্য কেমন মনে হবে, এটা লেখাগুলি মনে হবে ওপরে উঠে এসছে, তাই না? কি মনে হবে, ওপরে উঠে এসছে মনে হবে। প্রতিসরণের ক্ষেত্রে আমাদের তাই তো মনে হয়, যে জিনিসটা কি হয়, ওপর উঠে এসছে বলে মনে হয়। তো এখানে অপশন এ হলো। তারপরে দেখো, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ হলে কোনটা সঠিক, প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, এটা হচ্ছে স্নেলের সূত্র, তো সাইন আই বাই সাইন আর সমান হয় মিউ, সাইন আই বাই সাইন আর কোথায় আছে, অপশন বিতে আছে। তো সাইন আই বাই সাইন আর সমান হয় মিউ, মিউকে আমরা কি বলি, প্রতিসরাঙ্ক বলি। ঠিক আছে, মাধ্যমের ঘনত্ব যত বাড়ে প্রতিসরাঙ্কের মানও কিন্তু ততই বৃদ্ধি পায়, আর প্রতিসরাঙ্ক বাড়লে কি হয়, সেই মাধ্যমে আলোর গতিবেগ কী হবে, আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, তো অপশন বি হলো এখানে সঠিক উত্তর। তারপরে দেখো, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আই সমান 0 হলে প্রতিসরাঙ্ক হবে, যদি আপতন কোণ আই সমান 0 হয় তাহলে সেক্ষেত্রে প্রতিসরণ কোণও কিন্তু 0 হয়। এটা লম্ব আপতনের কেস বলা হচ্ছে, মানে আপতন কোণ 0 হলে প্রতিসরণ কোণও কত হবে, 0 হবে। এক্ষুনি আমরা দেখলাম কি, সাইন আই বাই সাইন আর সমান আমরা কি দেখলাম, মিউ দেখলাম। তো সাইন আই মান বলছে 0, তাহলে 0-র জন্য 0। আবার আমি কি বললাম, আই আর দুটোই 0 হবে, তাহলে 0, 0 বাই 0 মানে কি, অনির্ণেয়। তো এখানে কি হবে, অনির্ণেয় হবে, মানে সংজ্ঞাহীন রাশি হবে। ঠিক আছে, অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, সংজ্ঞাহীন রাশি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার কত হবে এবার, 37 হবে। তো কি আছে দেখো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোর কম্পাঙ্ক,
লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাই না? তার মানে এখানে কী হচ্ছে, প্রতিসরাঙ্ক কী হচ্ছে, বাড়ছে। ঘন মাধ্যমে প্রতিসরাঙ্ক কেমন হবে, ঘন মাধ্যমে প্রতিসরাঙ্ক অবশ্যই বেশি হবে। কিন্তু এখানে চেয়েছে কি দেখো, কম্পাঙ্ক। এবং তোমরা একটা ফিচার পড়েছো যে প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তাহলে কম্পাঙ্ক কী হবে, অপরিবর্তিত থাকবে। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, অপরিবর্তিত থাকবে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 38 কি বলছে, শূন্যস্থানে আলোর বেগ সি এর মান, শূন্যস্থানে আলোর গতিবেগ সি এর মান কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে শূন্য মাধ্যমে আলো। আর যদি সেমিতে বলি তাহলে 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। ঠিক আছে, মিটারে বললে 10⁸ হবে। দেখো, যে কোনো মাধ্যমের তুলনায় শূন্যস্থানে আলোর বেগ, যে কোনো মাধ্যমের তুলনাতেই আমি শূন্যস্থানে যদি আলোর বেগ বলি তো শূন্যস্থানে আলোর বেগ কিন্তু সবসময় সর্বোচ্চ হবে। ঠিক আছে, যে কোনো মাধ্যমের তুলনায় শূন্য মাধ্যমের আলোর বেগ সর্বোচ্চ হবে। তারপরে আলোর বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। বেগ হচ্ছে ভি, কম্পাঙ্ক এন, তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। ভি সমান কী হয়, এন ল্যামডা। ভি সমান কী হয়, এন ল্যামডা। অপশন বি হবে এখানে কারেক্ট, ভি সমান এন ল্যামডা। তারপরে আমি বারবার তোমাদের এই কোশ্চেনটাই বলছিলাম তখন থেকে, বলছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, শূন্যে আলোর বেগ সি এবং ওই মাধ্যমে আলোর বেগ যদি ভি হয় তাহলে সম্পর্ক কী হবে, মিউ সমান সি বাই ভি হয়। কী হয়, মিউ সমান সি বাই ভি হয়। এবার দেখে নাও কোথায় আছে মিউ সমান সি বাই ভি, সেটাই হবে উত্তর। ওকে, তারপরে আরেকটা বলেছি, যদি শূন্য মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক মিউ বলে এবং শূন্য মাধ্যমে আলোর বেগ না বলে তরঙ্গদৈর্ঘ্য বলে ল্যামডা 0, আর ওই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে সি সমান আমরা লিখতে পারি ল্যামডা 0 বাই ল্যামডা, এটাও লিখতে পারি। ঠিক আছে, ল্যামডা 0 বাই ল্যামডাও কিন্তু লিখতে পারি। এখানে বেগ দিয়ে দিয়েছে তো এখানে মিউ সমান সি বাই ভি বললাম, যদি ল্যামডা দিয়ে বলতো তাহলে মিউ সমান, এটা সি লিখেছি আমি, সি না, মিউ সমান ল্যামডা 0 বাই ল্যামডা, এটাও লেখা যায়। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক। রোধের এসআই একক কী হয়, ওহম হয়, তো রোধের এসআই একক হবে ওহম, অপশান ডি হবে সঠিক। তারপরে কি আছে, গৃহস্থলের বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সাথে যুক্ত থাকে। ফিউজ তারকে আমরা কোন লাইনে যুক্ত করি, ফিউজ তারকে আমরা অবশ্যই লাইভ লাইনে যুক্ত করব, লাইভ লাইনে যুক্ত থাকে। ফিউজ তার কোথায় যুক্ত থাকে, লাইভ লাইনে কিন্তু ফিউজ তার যুক্ত থাকে। তারপরে কোনটা অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কোনটাকে বোঝায়, মানে কোন রাশিটা অ্যাম্পিয়ারকে বোঝাচ্ছে। অ্যাম্পিয়ার কার একক, প্রথম কথা অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। তো কিউ ইজিক্যাল টু কী হয়, আইটি হয়, তাই তো, কিউ ইজিক্যাল টু আইটি। তাহলে আই এর মান কী হবে, কিউ বাই টি। আই এর মান কী হবে, কিউ বাই টি। কিউ মানে কি, কুলম্ব, কুলম্ব পার সেকেন্ড তো এখানে নেই, তাহলে অন্য কিছু দিয়ে করতে হবে। ভি সমান আই আর দি করো, ভি সমান আই আর। তাহলে আই সমান কী লিখতে পারি আমি, ভি বাই আর। ভি মানে কি, ভোল্ট পার ওহম। ভোল্ট পার ওহম কোথায় আছে, ভোল্ট ওহম ইনভার্স থাকলেও চলবে, অপশান বি, অপশান বি হবে এখানে সঠিক। ঠিক আছে, ভোল্ট ওহম ইনভার্স, এগুলো সূত্র দিয়ে বের করে নেবে, কত যার মুখস্থ রাখবে সূত্রগুলো মুখস্থ রাখো, ওখান থেকে বের করে নিও। দেখো 4 নম্বরটা, নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় কার, অর্ধপরিবাহীর। অর্ধপরিবাহীর উদাহরণ কি, সিলিকন, জার্মেনিয়াম, অপশান বি হচ্ছে এখানে সঠিক। পরে কোশ্চেন দেখো, তড়িৎ আধানের আকর্ষণ বিকর্ষণ সংক্রান্ত সূত্রকে প্রকাশ করেছিলেন। বলো, তড়িৎ আধানের আকর্ষণ বিকর্ষণ তো চলাতড়িতের প্রথম পেজেই রয়েছে, এটা কে হবে, কুলম্ব। এফ সমান কী হয়েছিল, Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কুলম্বের সূত্র। তারপর দেখো, তড়িৎ আধান, তড়িৎ আধান অবশ্যই কী রাশি, স্কেলার রাশি। তড়িৎ আধান কী হবে, স্কেলার রাশি, অপশন এ হবে সঠিক। তারপর দেখো, Q1 ও Q2 আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নিচের কোনটির সমানুপাতিক হবে। এখনই বললাম কি, এফ সমান কী হয়, Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখানে কী হবে, Q1 Q2, অপশান বি Q1 Q2 হবে সঠিক উত্তর। তারপরে দেখ কী আছে, বায়ুস্থান বা শূন্যস্থানে, শূন্যস্থানে এপসাইলন 0, এপসাইলন 0 কী বলা হয়, তড়িৎ ভেদ্যতা। তো শূন্যস্থানে এপসাইলন 0 বা তড়িৎ ভেদ্যতার যে মান সেটা কত হয়, এপসাইলন 0 মান হচ্ছে তোমার 8.854 × 10⁻12 C2n-1 m-2। ঠিক আছে, অপশান বি হবে এখানে সঠিক আনসার, 8-এর কী হবে, বি। তারপরে এসআইতে আধানের একক, এসআই পদে আধানের একক কী হয়,
আগেও পরীক্ষায় এসছে, এবারও আসার সম্ভাবনা রয়েছে। এসআই আধান একক হচ্ছে কুলম্ব, অপশন এ হবে এখানে সঠিক, কুলম্ব। ঠিক আছে, তারপরে দুটি 1 কুলম্ব বিন্দু আধান 1 মিটার দূরত্বে থাকলে পরস্পরের উপর বল প্রয়োগ করে। 1 কুলম্ব বিন্দু আধান যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে, স্টার মেরে লিখে নাও কোশ্চেনটা। বল হবে 9 × 10⁹ নিউটন। আকর্ষণ বা বিকর্ষণ যে বলই হোক না কেন তার মান কিন্তু সেই 9 × 10⁹ নিউটনই হবে। ঠিক আছে, তারপরে তড়িৎ বিভবকে তুলনা করা যেতে পারে। তড়িৎ বিভবকে তুলনা করা যেতে পারে জলের উপরিতলের উচ্চতার সাথে। অপশন বি হবে এখানে সঠিক, জলের উপরিতলের উচ্চতার সাথে। তারপরে দেখো, কোনো বিন্দুর আধান ভি, ওই বিন্দুতে প্লাস কিউ আধান আনতে কৃতকার্য কত হবে? ডাব্লিউ সমান কী হয়? কিউ ভি। কোথায় আছে ডাব্লিউ সমান কিউ ভি? দেখো, বা ভি কিউ হতে পারে, তো এখানে ভি কিউ, অপশন বি হবে সঠিক উত্তর। তারপরে বিভবের এসআই একক, বিভবের এসআই একক, বিভব প্রভেদের এসআই একক কী বলো? ভোল্ট। বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট, অপশন বি হবে সঠিক। তারপরে 14 নম্বর, 1 ভোল্ট সমান ডাব্লিউ ইকুয়াল টু কী হয়? এক্ষুনি বললাম ভি কিউ। তো ভি কিউ দিকে রাখি, ডাব্লিউ বাই কী হবে? কিউ। ডাব্লিউ মানে কি? কৃতকার্য। কৃতকার্য মানে কি? জুল। তো জুল বাই কুলম্ব কোথায় আছে? এটা হচ্ছে উত্তর, জুল পার কুলম্ব, অপশন বি। তো এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 1 জুল বাই 1 কুলম্ব। ঠিক আছে, তারপরে এরকম প্রশ্ন কিন্তু এখন পরীক্ষায় আসছে, তো প্রত্যেকটা যেরকম একক বা এরকম যে অঙ্কগুলো রয়েছে বা সূত্রগুলো দিয়ে মাত্রা বা একক বের করা, এটা মুখস্থ করে নেবে। তারপরে দেখো, বিভব প্রভেদ মাপা হয়। বিভব প্রভেদ কী দিয়ে মাপা হয়? ভোল্ট মিটার দিয়ে। বিভবের একক ভোল্ট, আর মাপাও হবে ভোল্ট মিটার দিয়ে। ঠিক আছে, তারপরে দেখো 16 নম্বর, দেখো কি আছে, কি বলা আছে? তড়িৎ প্রবাহের অভিমুখ হলো, তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় কেমন হয় বলতো? ইলেকট্রনের গতির বিপরীত দিকে। তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা হয় ইলেকট্রনের, যেদিকে ইলেকট্রন প্রবাহ হচ্ছে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে বলে ধরা হয়, অর্থাৎ ইলেকট্রনের গতির বিপরীতে। নেক্সট দেখো, প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। প্রবাহ মাত্রা কী দিয়ে পরিমাপ করা হয়? প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। মাপা হয় কী দিয়ে? অ্যামিটার দিয়ে। দেখো, এ দিয়ে অ্যাম্পিয়ার, এ দিয়ে অ্যামিটার। ঠিক আছে, তো এখানে অপশন বি হলো সঠিক। মনে রাখবে, তড়িৎ প্রবাহ মাত্রা মাপার জন্য অ্যামিটারকে কোন সমযুক্ত করা হয়? অ্যামিটারকে শ্রেণী সমযুক্ত করা হয়। অ্যামিটারকে যদি বলা হয় কোন সমবায় যুক্ত করা হয়, মনে রাখবে অ্যামিটারকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, আর ভোল্ট মিটারকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। যদি তোমাকে জিজ্ঞেস করে যে বলো ভোল্ট মিটারকে কোন সমবায় যুক্ত করা হয় বিভব প্রভেদ মাপার জন্য, তাহলে মনে রাখবে ভোল্ট মিটারকে যুক্ত করা হয় সমান্তরাল সমবায়। ভোল্ট মিটার যুক্ত করবো কোন সমবায়? সমান্তরাল। অ্যামিটার যুক্ত করবো কোন সমবায়? শ্রেণী সমবায়। ঠিক আছে, মনে রাখবে এটা। আর একটা জিনিস, আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত। আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? 0। আদর্শ ভোল্ট মিটারের রোধ অসীম হওয়া উচিত। আদর্শ ভোল্ট মিটারের রোধ করা উচিত অসীম হওয়া উচিত, কারণ অসীম হলে প্রবাহ কত হবে? 0 হয়ে যাবে, সেই জন্য এটা ভোল্ট মিটারে আদর্শ হওয়ার শর্ত। তারপরে দেখো, পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে প্রবাহ মাত্রার সূত্রের সম্পর্ক প্রতিষ্ঠা করেন। বিভব প্রভেদ ভি, প্রবাহ মাত্রা আই। ভি সমান কী হয়? আই আর। কার সূত্র এটা? ওহমের সূত্র। আনসার কী হবে? ওহম, অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে কী আছে? ওহমের সূত্রের গাণিতিক রূপ এক্ষুনি বললাম, ভি সমান কি? আই আর। তো আই আর দিয়ে কোথায় আছে? দেখো, আই আর দিয়ে একটাই আছে, ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর। তো অপশান এ হবে এখানে সঠিক। ঠিক আছে, অপশান এ, ভি এ মাইনাস ভিবি সমান আই আর। তারপরে কী আছে দেখো, 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে? সিম্পল একটা ম্যাথামেটিক্যাল সলিউশন হবে এটার। 40 ওহম রোধ, অ্যাম্পিয়ার দিয়েছে, ভি সমান আই আর বসিয়ে দাও, আসানিসে হয়ে যাবে, 1 মিনিট হয়ে যাবে। ভি এর মান কত? ভি এর মান দেয়নি, ভি এর মান বের করতে হবে। আই এর মান কত? 0.2। আর এর মান কত? 40। পয়েন্ট তোলো, নিচে 10 পাবে, 0 0 কেটে যাবে, 4 দুগুণ উত্তর কত হবে? 8 হবে। 8 কোথায় আছে? অপশান ডিতে। তো অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার, 8 ভোল্ট। ঠিক আছে, এরকম সহজ সহজ প্রশ্নই কিন্তু আসবে। তারপর দেখো, কোনো পদার্থের একক ঘনকে 2 পৃষ্ঠের মধ্যে রোধের মানকে বলা হয়। একদম দুটো স্টার মেরে লিখবে কোশ্চেনটাকে। কোনো পদার্থের একক ঘনকের 2 পৃষ্ঠের মধ্যে রোধের মানকে আমরা বলি রোধাঙ্ক। কি বলি? রোধাঙ্ক। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, রোধাঙ্ক। ঠিক আছে, অপশান সি। রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক তোমরা আমাকে কমেন্টে জানাবে। এর আগের ভিডিওতেও কিন্তু আমি রোধাঙ্কের এককটা বলে দিয়েছিলাম, অনেকগুলো ভিডিওতেই হয়তো বলেছি। তো এখানে তোমাদের কাজ হচ্ছে রোধাঙ্কের এককটা আমাকে কমেন্টে জানানো, আর রোধাঙ্কের সাথে পরিবাহিতাঙ্কের কী সম্পর্ক সেটাও তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, এই দুটো কাজ তোমাদের দিলাম কমেন্টে জানানোর জন্য। তারপরে কোশ্চেনটা দেখো,
22-এরটা। নিচের পদার্থগুলির মধ্যে কোনটি অন্তরক? অন্তরক কোনটা বলো? দেখো গ্রাফাইট আর গ্যাস কার্বন এই দুটো কিন্তু মানে অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু তড়িৎ পরিবহন করে। পরীক্ষা আসতে পারে যে দুটি অধাতুর নাম বলো যারা অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু তড়িৎ পরিবহন করছে, তাহলে কী হবে? গ্রাফাইট আর গ্যাস কার্বন কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করে। আর অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম তো করেই। তো এখানে অন্তরক কোনটা হচ্ছে? অন্তরক হচ্ছে কাঁচ, রাবার, প্লাস্টিক, কাঠ, এগুলো সব অন্তরক। তারপরে দেখো কি আছে, নিচের কোন পদার্থটি সর্বাপেক্ষা সুপরিবাহী? সব থেকে ভালো পরিবাহী কোনটা এখানে? সেটা হচ্ছে কি? রূপো, তাই না? তো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার হবে রূপো। তারপর আমি 2-3টে বলে দিচ্ছি, চাইলে তোমরা লিখে নিতে পারো যে সব থেকে ভালো পরিবাহী হচ্ছে রূপো, রূপোর পরেই হচ্ছে তামা, ঠিক আছে? রূপোর পরে হচ্ছে তামা, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম। রূপো, তামা, অ্যালুমিনিয়াম এই তিনটে অন্তত মনে রেখো, কারণ রূপোর রোধাঙ্ক খুবই কম, তার থেকে তামা একটু বেশি, অ্যালুমিনিয়াম আর একটু বেশি, তার জন্য পরিবাহিতা হিসেবে রূপো সব থেকে ভালো হয়ে যাচ্ছে, তাই না? রোধাঙ্ক অত কম হবে, পরিবাহিতাঙ্ক কী অত বেশি হবে, সেটা অত ভালো পরিবাহী হবে। কেমন? তো আনসার এখানে কী হলো? অপশান বি রূপো। তারপরে দেখো কি আছে, উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহী রোধ। উষ্ণতা তো বাড়ানো হয়, অর্ধপরিবাহী রোধ কী হয়? কমে যায়। এটা উল্টো সম্পর্ক হয়, ঠিক আছে? উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহী রোধ কী হয়? কমে। অপশান বি হবে সঠিক। তারপরে দেখো পরের কোশ্চেন কী আছে, এখানে চাওয়া হয়েছে কি? পরিবাহিতাঙ্কের একক। পরিবাহিতাঙ্ক কি? রোধাঙ্কের অনন্যককে আমরা বলি পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? রোধের অনন্যক যদি বলা হয় তাহলে হবে পরিবাহিতা, রোধাঙ্কের অনন্যক যদি বলা হয় তাহলে কী হবে? পরিবাহিতাঙ্ক। এই পরিবাহিতাঙ্কের একক কি? মো পার সেমি। মো পার সেমি আছে কি? মো পার সেমি নেই, এসাইতে চেয়েছে, তাহলে মো পার মিটার হবে। মো পার মিটার, এমএইচও পার মিটার বা এমএইচও মিটার ইনভার্সও তোমরা বলতে পারো, ঠিক আছে? অপশান এ হবে এখানে সঠিক। তারপরে দেখো 26-এর কোশ্চেনটা কী আছে, খুব ভালো কোশ্চেন। কী আছে, শ্রেণী সমবায়যুক্ত 3টি রোধ R1, R2, R3 এর মধ্যে বলা হয়েছে সম্পর্ক R1 > R2 > R3, প্রবাহ মাত্রা I1, I2, I3 হলে সম্পর্ক কী হবে? দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে না 3টের মধ্যে দিয়ে সমান প্রবাহ হয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 3টের মধ্যে দিয়ে কেমন প্রবাহ হবে? সমান। তাহলে এখানে কী হবে? আনসার I1 = I2 = I3 হবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাহ কী হবে? সমান হবে। অপশান এ হবে এখানে সঠিক। 40 নম্বর দেখো কি আছে, ফিউজ তারের উপাদান হলো। ফিউজ তারের উপাদান কি? টিন আর সীসা। তো এখানে অপশান বি হবে সঠিক। ফিউজ তারের উপাদান হচ্ছে অপশান বি, টিন এবং সীসা, সংকর ধাতু। তারপরে দেখো নিচের কোনটি ফ্যারাডের সূত্রের সাথে সম্পর্কিত? ফ্যারাডের সূত্রের সাথে কোনটা সম্পর্কিত? ফ্যারাডের দুটো সূত্র আছে, এর আগের ভিডিওতে কিন্তু আমরা পড়েছি। তোমরা পারলে প্লিজ আগের ভিডিও দেখে নেবে, তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে, কারণ ওখানে সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দিয়েছি, ঠিক আছে? তো ফ্যারাডের যে সূত্রটা আছে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র। ফ্যারাডের যে সূত্র সেটা কিসের সূত্র? তড়িৎ চুম্বকীয় আবেশ। তো এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট। তারপরে পরিবাহী রোধ আর প্রবাহ মাত্রার সময় টি অপরিত থাকলে উৎপন্ন তাপ ও প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক। একটা সূত্র মনে রেখে নাও, যা আসবে তাই পারবে। H ভ্যারিজাস I² RT, H ভ্যারিজাস I² RT, তাহলে কী হবে? H ভ্যারিজাস I² হবে। এইটা হচ্ছে জুলের সূত্র, ঠিক আছে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র H = I² RT। সেখান থেকে H ভ্যারিজাস তুমি কী পাবে? I² পাবে। তারপরে দেখো কি আছে, নিচের কোনটি তড়িৎচালক বলকে সঠিকভাবে প্রকাশ করে? তড়িৎচালক বলকে সঠিকভাবে প্রকাশ করতে পারি কোনটা আমরা? অপশান সি এখানে একদম ঠিক আছে। একক আধান স্থানান্তরিত হওয়ার জন্য উৎপন্ন শক্তি। অপশান সি হবে এখানে একদমই সঠিক উত্তর। তারপরে দেখো কি আছে 44 নম্বর, প্রবাহ মাত্রার এসা একক হলো। প্রবাহ মাত্রা মানে কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে কি? প্রতি একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাই তো, মানে কুলম পার সেকেন্ড। এটাকে তোমরা কিউ সমান আইটি দিয়ে বের করতে পারবে। কিউ সমান আইটি দিয়ে তোমরা এটাকে বের করতে পারবে, কারণ দেখো এবার দেখো বের করবো কি আমরা? আই, তো আই সমান কী হবে? কিউ বাই টি হবে। কিউ মানে কি? কিউ মানে আধানের একক কুলম, আর টি হচ্ছে সময় মানে সেকেন্ড। তাহলে আনসার কী হবে? কুলম পার সেকেন্ড হবে উত্তর। ওকে, পরেরটা দেখো কি আছে, লেঞ্জের সূত্রটি নিচের কোন নীতি মেনে চলে? তো লেঞ্জের সূত্র কিন্তু আর কিছুই নয়, এটা শক্তির নিত্যতা সূত্র। লেঞ্জের সূত্র কি? শক্তির সংরক্ষণ সূত্র। অপশান এ হবে কারেক্ট, শক্তির সংরক্ষণ সূত্র, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো কি আছে 46, জার্মেনিয়াম পদার্থটি হলো। জার্মেনিয়াম কি? জার্মেনিয়াম হচ্ছে একটা অর্ধপরিবাহী, তাহলে অপশান ডি হচ্ছে উত্তর, অর্ধপরিবাহী। তারপরে 100 ওয়াটের 10টি বাতি 1 ঘন্টা ধরে জ্বললে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হবে? বিদ্যুৎ শক্তি মাপা হয় বিওটি।
বিওটি সমান কি ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। তো ওয়াট কত 100 ওয়াট দেওয়া আছে, ঘন্টা কত 1 ঘন্টা, কটা বাতি 10টা বাতি, বাই কত 1000, 3 কী হবে কেটে যাবে, আনসার কত বেরোবে 1 বিওটি। অপশান এ হবে সঠিক, ঠিক আছে 1 বিওটি। তারপরে দেখো ফিউজ তারের বৈশিষ্ট্য। ফিউজ তারের বৈশিষ্ট্য কী? ফিউজ তারের রোধাঙ্ক উচ্চ কিন্তু গলনাঙ্ক হবে নিম্ন। ফিউজ তারের রোধাঙ্ক হয় উচ্চ কিন্তু গলনাঙ্ক হয় নিম্ন। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। ফিউজ তারকে কোন সমবায় যুক্ত করা হয়? ফিউজ তারকে মনে রাখবে বর্তনীতে শ্রেণী সমবায় লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয়। আর এই যে ফিউজ তারের কী কী উপাদান, সেটা হচ্ছে টিন আর সীসা। টিনের সংকেত হচ্ছে এসএন আর সীসার সংকেত হচ্ছে পিবি মানে লেড, ঠিক আছে। এই দুটো সংকরাত হচ্ছে ফিউজ তার। তারপরে নিচের কোনটি আলফা বিটা ও গামা রশ্মির আয়নন ক্ষমতার সঠিক ক্রম? আলফা বিটা আর গামা আয়নন ক্ষমতার দিক থেকে দেখলে সব থেকে বেশি আয়নন ক্ষমতা হচ্ছে কার বলতো? আলফার। বিটা তার থেকে কর, গামার আরও কম। তার মানে কি আলফা ইজ গ্রেটার দেন বিটা অ্যান্ড বিটা ইজ গ্রেটার দেন গামা। অপশান এ হবে এখানে সঠিক উত্তর, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, ঠিক আছে। যদি বলতো ভেদন ক্ষমতার ক্রম, ভেদন ক্ষমতার ক্রম পরের কোশ্চেন দেখি আর কী আছে। দেখো পরের কোশ্চেনে ভেদন ক্ষমতায় আছে আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতা সঠিক ক্রম। তো ভেদন ক্ষমতা কিন্তু গামার সব থেকে বেশি, গামার পরে বিটা, বিটার পর আলফা, সব থেকে বেশি কার? গামা। তো অপশান কোনটা হবে এখানে? অপশান বি হবে সঠিক। দেখো গামা সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। আলফার ভেদন ক্ষমতা কিন্তু সবার থেকে কম। তো অপশান বি হচ্ছে এখানে কি সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, মৌলের নিউক্লিয়াস থেকে বিরামহীন স্বতঃস্ফূর্ত রশ্মি নির্গমন হলো। এই ঘটনাটাকে আমরা কি বলি? মৌলের নিউক্লিয়াস থেকে বিরামহীন স্বতঃস্ফূর্ত রশ্মি নির্গমন হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার আবিষ্কারককে হেনরি বেকারেল। তেজস্ক্রিয় রশ্মি কী হয়? আলফা হয়, বিটা হয় আর গামা হয়। তার মধ্যে গামা হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, গামার আধানও নেই, গামার ভরও নেই। বিটা হচ্ছে নেগেটিভ, আলফা হচ্ছে পজিটিভ। আলফাকে ধরা হয় হিলিয়াম ডাইপজিটিভ আয়ন He2+, ঠিক আছে। এগুলো মনে রাখবে। আর একটা আলফা কণার ভর হচ্ছে 4টে প্রোটনের ভরের সমান, আর একটা আলফা কণার আধান হচ্ছে 2টো প্রোটন আধানের সমান, পজিটিভ যেহেতু। আর বিটা কণার আধান হচ্ছে পুরো ইলেকট্রনের মতো, বিটা কণা ইলেকট্রনেরই স্রোত, ঠিক আছে। আর তেজস্ক্রিয়তা একক কী হয়? বেকারেল। তারপর দেখো তেজস্ক্রিয়তা সাধারণত দেখা যায়, তেজস্ক্রিয়তা কাজে দেখা যায় উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলে। অপশান এ হবে এখানে সঠিক, উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলে কিন্তু তেজস্ক্রিয়তার ঘটনা দেখা যায়, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে কী দেখা যায়? তেজস্ক্রিয়তা দেখা যায়। তারপরে দেখো কি রয়েছে, তেজস্ক্রিয়তার ফলে মৌলের পরমাণু নিউক্লিয়াস। তেজস্ক্রিয়তার ফলে কি হয়? মৌলের পরমাণু নিউক্লিয়াসটা নতুন মৌলে পরিণত হয়, নতুন মৌলে পরিণত হয়। অপশান এ হবে সঠিক, নতুন মৌলে পরিণত হয়, ওকে। তারপর দেখো 6এর কোশ্চেনটা কি আছে, নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? তেজস্ক্রিয় রশ্মি এক্ষুনি আমরা দেখলাম 3টে, আলফা বিটার গামা। তাহলে নয় কোনটা? নয় হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে। মাইক্রোওয়েভ কিন্তু তেজস্ক্রিয় রশ্মি নয়, ওকে। নেক্সট দেখো, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। কে বিক্ষিপ্ত হবে না? যার কোনো আধান নেই, যার কোনো ভর নেই, সেই তো বিক্ষিপ্ত হবে না। তো কে বিক্ষিপ্ত হবে না? সেটা হচ্ছে গামা রশ্মি, কারণ গামা রশ্মি আধানহীন, ভরহীন, ঠিক আছে। তাই গামা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, গামা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। তারপরে দেখো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, বিটা রশ্মি আমি তোমাদের এক্ষুনি বললাম, বিটা রশ্মি কি ইলেকট্রনের স্রোত। তো অপশান কোনটা হবে? অপশান এ হবে এখানে কারেক্ট, বিটা রশ্মি হলো ইলেকট্রনের স্রোত। তারপরে দেখো কি আছে, আলফা কণা হলো, আলফা কণা কি? আলফা কণা হচ্ছে 2 একক আধানযুক্ত হিলিয়াম পরমাণু। অপশান কি হবে? অপশান বি হবে এখানে সঠিক, ঠিক আছে। অপশান বি, ডাই পজিটিভ হিলিয়াম আয়ন। তো অপশান বি হচ্ছে এখানে সঠিক। আলফা কণায় কিন্তু কোনো ইলেকট্রন থাকে না। যদি বলা হয় আলফা কণার ইলেকট্রনের সংখ্যা কত, তাহলে মনে রাখবে 0। আর যদি বলা হয় আলফা কণার নিউট্রনের সংখ্যা, তাহলে হবে 2। আলফা কণার প্রোটনের সংখ্যা তাহলেও হবে 2, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, গামা রশ্মি হলো, এক্ষুনি বললাম গামা রশ্মি কি? গামা রশ্মি হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অপশান বি হবে এখানে কারেক্ট, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। পরেরটা কী আছে দেখো, এখানে বলে দিই, আলফা কণা নির্গত হলে নতুন মৌলটির পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কী হবে? 2 একক কমে যাবে। আলফা কণা নির্গত হলে মৌলের পারমাণবিক সংখ্যা কত কমে যায়? 2 একক কমে যায়। অপশান বি হবে এখানে সঠিক উত্তর, 2 একক কমে যায়। তারপরে দেখো 12 হলো, মানে ওটা হলো। এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে রয়েছে কোশ্চেনগুলো। নিচের কোনটি জড়িত দ্রব্যটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটা এখানে?
অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তারপরে কি আছে বলছে কোনটি তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ পরিবহন করতে পারে কি এখানে, সেটা অবশ্যই কী হবে, গলিত NaCl করতে পারবে। কী হবে, গলিত NaCl করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, নিচের কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তড়িৎ বিশ্লেষণ করা হয় কোন পাত্রে, ভোল্টামিটারে কিন্তু তড়িৎ বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, তারপরে দেখো কী আছে, তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন প্রক্রিয়াটি ক্যাথোডে সংঘটিত হয়। ক্যাথোডে কী হয়, ক্যাথোডে বিজারণ হয়। ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে জারণ হয়। ক্যাথোডে হয় বিজারণ, অ্যানোডে হয় জারণ। তো এখানে অপশান বি বিজারণ হবে সঠিক। তারপরে দেখো কী আছে, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কী হবে এখানে, সোডিয়াম অ্যাসিটেট। অপশান ডি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ কী হবে এখানে, সোডিয়াম অ্যাসিটেট। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর, সোডিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, তারপরে দেখো ছয়টা কী আছে, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কোনটা মৃদু, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাই না। NH4OH হচ্ছে কি মৃদু, তো 6C হলো। তারপরে কি বলছে, তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িতের প্রকৃতি। তড়িৎ বিশ্লেষণে সবসময় সমপ্রবাহ ইউজ করা হয়। তড়িৎ বিশ্লেষণে কেমন প্রবাহ ইউজ করা হবে, সমপ্রবাহ। তারপরে কি আছে, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে উৎপন্ন হয়। দেখো তখন কোথায় যাচ্ছে, অ্যানোডে। অ্যানোডে কিন্তু Cu2+ আয়ন উৎপন্ন হয়। অ্যানোডে কি উৎপন্ন হয়, অ্যানোডে Cu2+ আয়ন উৎপন্ন হয়। অপশান বি হবে এখানে সঠিক, Cu2+ আয়ন। অ্যানোডে কি উৎপন্ন হয়েছিল, Cu2+ আয়ন। নেক্সট আছে কি দেখো, তড়িৎ লেপনের উদ্দেশ্য। তড়িৎ লেপনের উদ্দেশ্য সম্পর্কে এখানে দেখো, জলবায়ুর হাত থেকে রক্ষা করা, সাহিত্য বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি, সবকটাই হবে। তার মানে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, সবকটাই সত্য। পরে কোশ্চেন দেখো 10 নম্বর কি আছে, লোহার ওপর তামার প্রলেপ দিতে ব্যবহৃত হয়। লোহার ওপর তামার প্রলেপ দেব, তাই তামার প্রলেপ দেবো মানে তামা হবে অ্যানোড। ঠিক আছে, তামা কি হবে, অ্যানোড হবে। তামা হবে অ্যানোড আর লোহা হবে ক্যাথোড। তো লোহা ক্যাথোড কোথায় আছে, ক্যাথোড রূপে লোহার পাত। অপশন এ হবে এখানে সঠিক। ঠিক আছে, ক্যাথোড রূপে লোহার পাত ইউজ করব। তারপরে দেখো 11 নম্বরে কি আছে, লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে ব্যবহৃত হয়। লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে যে দ্রবণ ব্যবহৃত হয় সেটা হচ্ছে বোরিক অ্যাসিড আর নিকেল সালফেটের জলীয় দ্রবণ। ঠিক আছে, এটা ব্যবহার হয়। তার সাথে এখানে সবকটি দেওয়া আছে যেহেতু, তো বাকি অপশানগুলোকে আমাদের দেখতে হবে। ক্যাথোড রূপে লোহার পাত এটাও হবে, আর অ্যানোড রূপে নিকেলের পাত এটাও হবে, আর এটাও হবে। তার মানে কি এখানে কিন্তু সবকটিই সত্য হচ্ছে, কারণ লোহার উপর প্রলেপ দিচ্ছি মানে লোহা হবে ক্যাথোড, নিকেলের প্রলেপ দিচ্ছি মানে নিকেল হবে অ্যানোড, আর যে দ্রবণটা আমরা নেব সেটা হচ্ছে নিকেল সালফেটের জলীয় দ্রবণ, তার সাথে বোরিক অ্যাসিড মেশানো থাকবে। অপশান ডি হচ্ছে এখানে সঠিক। তারপরে কী আছে দেখো 12 নম্বর, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে কী ব্যবহৃত হয়, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় অ্যালুমিনা ক্রায়োলাইট আর ফ্লুওস্পারে গলিত মিশ্রণ। কি বললাম, অ্যালুমিনা ক্রায়োলাইট আর ফ্লুওস্পারে গলিত মিশ্রণ, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক। ঠিক আছে, অপশন ডি। পরেরটা দেখো কি আছে, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়। অপশন এ হবে এখানে সঠিক, জিঙ্ক বা দস্তা। পরে কোশ্চেন দেখো কি আছে, বলা আছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনটা নিষ্কাশন করা হয়, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। আর অ্যালুমিনিয়াম ছাড়া আর কী নিষ্কাশন করা যেতে পারে, যেগুলো উচ্চ তড়িৎ ধনাত্মক সেগুলোকেই কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিষ্কাশন করা হয়। উচ্চ তড়িৎ ধনাত্মক যেগুলো, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু সবকটাই হচ্ছে, তো অপশন ডি হবে এখানে কারেক্ট। ঠিক আছে, সবকটিই সত্য। একটা কি আছে 15 নম্বর কোশ্চেন দেখো, বলা আছে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড রূপে ব্যবহৃত হয়। তো অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড রূপে কী ব্যবহৃত হয়, 1 ফুট গ্যাস কার্বনের আস্তরণ। ক্যাথোড রূপে কী ব্যবহার করা হয়, 1 ফুট গ্যাস কার্বনের আস্তরণ। আর অ্যানোড রূপে ব্যবহার হয় গ্রাফাইট দণ্ড। ঠিক আছে, অ্যানোড রূপে বললে মনে রাখবে গ্রাফাইট দণ্ড, আর ক্যাথোড রূপে 1 ফুট গ্যাস কার্বনের কী ব্যবহার করা হয়, আস্তরণ। ঠিক আছে, পরেরটা দেখো জৈব রসায়ন থেকে রয়েছে কোশ্চেন কি আছে, মিথেনের HCH বন্ধন করে মান। মিথেনের ক্ষেত্রে মান কি হয়, 109 ডিগ্রি 28 মিনিট হয়। অপশন বি হবে এখানে সঠিক, 109 ডিগ্রি 28 মিনিট। পরেরটা দেখো কি আছে,
নেক্সট আছে কি অ্যাসিটোনের কার্যকারী মূলক। তো অ্যাসিটোনের ক্ষেত্রে কার্যকারী মূলক হচ্ছে কি বন্ড সি ডবল বন্ড ও, এটা হচ্ছে অ্যাসিটোন। সিএইচ হচ্ছে অ্যালডিহাইড, ওএইচ হচ্ছে হাইড্রক্সিল মূলক যেটা অ্যালকোহলের জন্য, আর সি ডবল এইচ হচ্ছে কার্বক্সিল মূলক যেটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের জন্য। নেক্সট দেখো কি আছে ইথাইন যৌগের সংকেত। ইথাইন মানে কত বন্ড? ইথাইন মানে হচ্ছে ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড কোনটায় আছে সেটাই উত্তর হবে। দেখো একটাতেই আছে ট্রিপল বন্ড, অপশন ডিতে। এটা হচ্ছে অ্যাসিটোনের সংকেত, তো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, অ্যাসিটোন। ঠিক আছে, C2H2। পরবর্তী দেখো 4 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কারা ক্যাটিনেশন ধর্ম প্রবর্তন করে? ক্যাটিনেশন ধর্ম কাদের ক্ষেত্রে দেখা যাবে এখানে? যেটা হচ্ছে ক্যাটিনেশন হচ্ছে 4টের ক্ষেত্রে দেখা যাবে। অপশান এ হবে এখানে সঠিক আনসার। ঠিক আছে, এন বিউটেনও দেখা যাবে, আইসোবিউটেন, এন বিউটিন আর সাইক্লোবিউটেন সবারই কিন্তু আমরা ক্যাটিনেশন ধর্ম দেখতে পাবো। সেই হিসেবে অপশান এ এখানে 1 2 3 4 প্রত্যেকটাই সঠিক। তারপরে দেখো পরে কোশ্চেন কি আছে, অ্যালকেন যৌগের সাধারণ সংকেত। অ্যালকেন মানে কোনগুলো? মিথেন, ইথেন, এগুলো হচ্ছে অ্যালকেন যৌগ। তো অ্যালকেন যৌগের ক্ষেত্রে সাধারণ সংকেত কি? CnH2n+2। CnH2n+2 হচ্ছে অ্যালকেন যৌগের সাধারণ সংকেত। ঠিক আছে, পরেরটা দেখো কি আছে, প্রোপান 1 অল এবং প্রোপান 2 অলের মধ্যে কি ধরনের সমবায়তা দেখা যায়? প্রোপান 1 অল মানে কি OH গ্রুপ উপস্থিত আছে। ঠিক আছে, আর প্রোপান 2 অল মানে 2 নম্বর পজিশন আছে অ্যালকোহল গ্রুপ। তো এখানে কি হয়েছে? অবস্থানে চেঞ্জ হয়েছে, মানে অপশন বি অবস্থান ঘটিত সমবায়বতা হয়েছে। ঠিক আছে, অবস্থান ঘটিত। এখানে 1 নম্বর কার্বনে ওইচ আছে, এখানে 2 নম্বর কার্বনে ওইচ আছে, তাহলে অবস্থানে চেঞ্জ হয়েছে, তো অবস্থান ঘটিত সমবায়বতা। তারপর দেখো অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? অতিরিক্ত ক্লোরিনের সাথে মিথেনের বিক্রিয়া ঘটলে উৎপন্ন হবে কার্বন টেট্রাক্লোরাইড। যতগুলো হাইড্রোজেন রয়েছে না মিথেনে, সবগুলো কী হবে? ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4 উৎপন্ন হবে। তারপরে দেখো কি আছে, কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয়। কাঁচা ফল পাকাতে কী হতে হয়? ইথিলিন। কাঁচা ফল পাকাতে হয়তো ইথিলিন। ইথিলিন মানে কি? C2H4। ইথিলিন হচ্ছে C2H4, তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো কি আছে, অ্যাসিটনের আইউপ্যাক নাম। অ্যাসিটনের আইউপ্যাক নাম হচ্ছে প্রোপান্যাল। ঠিক আছে, 9 জফরা থাকবে একটা, তো এখানে অপশন বি হবে সঠিক, প্রোপান্যাল। CH3COCH, এটা হচ্ছে অ্যাসিটনের সংকেত। CH3COCH3 হচ্ছে অ্যাসিটনের সংকেত। অ্যাসিটোন হচ্ছে কিটোন গ্রুপে একটা যৌগ। ঠিক আছে, CH3COCH3 হচ্ছে অ্যাসিটোন বা প্রোপ্যানল। তারপর হচ্ছে ক্র্যাকিং পদ্ধতিতে ব্যবহার করা হয়। ক্র্যাকিং পদ্ধতিতে কী ব্যবহার করা হয়? ইথিলিন। অপশন সি হবে কারেক্ট, ইথিলিন। তারপর দেখো কী আছে, একটি জৈব ভঙ্গুর পলিমার। জৈব ভঙ্গুর পলিমার কোনটা হবে? সেটা হচ্ছে প্রোটিন হচ্ছে জৈব ভঙ্গুর। বাকি এখানে যেগুলো রয়েছে সবে কিন্তু জৈব অভঙ্গুর, বাকি শুধু প্রোটিন হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। তারপরে দেখো 12 নম্বরে কি আছে, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে দেখা যায়। সমগণীয় শ্রেণী মানে কি? তাদের কার্যকারী মূলকটা একই হবে। সমগণীয় শ্রেণী বলতে তাদের ক্ষেত্রে কার্যকারী মূলক, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, একই হবে। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য? তো জৈব যৌগের বৈশিষ্ট্য এখানে কোনটা? সেটা হচ্ছে উদ্বায়িতা। অপশান সি হবে শুধুমাত্র কারেক্ট আনসার এখানে, উদ্বায়িতা। ঠিক আছে, বাকি ক্যালাস গঠন হচ্ছে কি? তড়িৎযোজির জন্য, আর তড়িৎ পরিবাহিতাও তড়িৎযোজির জন্য, তো এখানে অপশান সি শুধুমাত্র ঠিক আছে। তারপরে দেখো 14 নম্বরে কি আছে, ডাইমিথাইল ইথারের সংকেত। ইথার মানে কি? ইথার মানে হচ্ছে ও, ইথার মানে কি? অক্সিজেন শুধুমাত্র একটা, তো সি এখানে হবে কারেক্ট আনসার। ঠিক আছে, সি। ইথানলের সঙ্গে কোন যৌগের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়? ইথানল মানে কি? অ্যালকোহল। তো অ্যালকোহলের সঙ্গে কার বিক্রিয়ায় উৎপন্ন হবে এস্টার? সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায়। অপশন এ হবে এখানে সঠিক আনসার, অ্যাসিটিক অ্যাসিড। তারপরে দেখো 16 নম্বর, ডিনেচার্ড স্পিরিটের অপদ্রব্য হিসেবে থাকে। ডিনেচার্ড স্পিরিটের অপদ্রব্য হিসেবে কি মিশ্র থাকে? সবকটা মিশ্র থাকতে পারে, মিথানল থাকতে পারে, ন্যাপথা থাকতে পারে, পিরিডিন থাকতে পারে। তো এখানে 16 কী হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার, সবকটি সত্য। দেখো 17 নম্বরে কি আছে, রেকটিফাইড স্পিরিটে কী থাকে? রেকটিফাইড স্পিরিটে থাকে 95.6% ইথানল আর 4.4% জল। ঠিক আছে, তো এখানে আনসার কী হবে? অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, 95.6% ইথানল, তার সঙ্গে 4.4% জল থাকবে। তারপরে দেখো 18 নম্বরে কী আছে, অ্যালকোহল সমগুণীয় শ্রেণীর সাধারণ আণবিক সংকেত কী হওয়া উচিত? অ্যালকোহল সমগুণীয় শ্রেণীর সাধারণ আণবিক সংকেত কী হবে? সি হবে, CnH2n, আর কি হবে?
কী হবে আনসার? অপশান সি হবে। ঠিক আছে, CnH2n+1 আর একটা OH, কারণ একটা OH সরে গিয়ে OH আসবে, অপশান সি হবে এখানে ঠিক। তারপরে দেখো কী আছে, ইথানলের নিরুদনে কি পাওয়া যায়? ইথানলের নিরুদনে কি উৎপন্ন হবে? নিরুদন মানে কি, একটা H2O বেরিয়ে যাবে। ঠিক আছে, একটা জল অণু বেরিয়ে যাবে, তো জলের অণু বেরিয়ে গেলে ইথানল থেকে আমরা কি পাবো? ইথিলিন পাবো। অপশান সি হবে এখানে সঠিক, ইথিলিন। তারপরে দেখো, তারপরের কোশ্চেনে কি আছে দেখো, এখানে সম্পৃক্ত জৈব যৌগ হলো। সম্পৃক্ত মানে কি, যে সমস্ত জৈব যৌগে শুধুমাত্র সিঙ্গেল বন্ড উপস্থিত থাকবে, এক বন্ধন, সেগুলি হবে সম্পৃক্ত। তো এখানে সম্পৃক্ত কোনটা? সেটা হচ্ছে প্রোপেন, অপশান এ। কারণ অ্যাসিটিলিনের ট্রিপল বন্ড উপস্থিত থাকে, বেনজিনে ডবল বন্ড থাকে, আর প্রোপিনেও কিন্তু ডবল বন্ড থাকে, কিন্তু প্রোপেন এন মানে কিন্তু সম্পৃক্ত, সব সিঙ্গেল বন্ড। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নম্বর 32-তে কী আছে, কোনটি অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ? অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ কোনটা? CHO, অপশান বি হচ্ছে এখানে ঠিক। তারপরে আছে 33-এ, কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত মানে কি বললাম? সম্পৃক্ত সংকেত হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে সম্পৃক্তর সংকেত, বা মিথেন, ইথেন, এগুলো হচ্ছে সব সম্পৃক্ত। তো এখানে সম্পৃক্ত কোনটা? ডি, C2H6, এটা কার সংকেত? এটা হচ্ছে ইথেনের সংকেত, তার এটা হবে এখানে ঠিক C2H6। তারপরে দেখো 34-এ কী আছে, নিচের কোনটি দুটি কার্বন পরমাণুর অ্যালকিল গ্রুপ? অ্যালকিল গ্রুপ মানে কি হচ্ছে, একটা এইচ এখানে কম থাকবে, তো অ্যালকিল গ্রুপ দুটো কার্বন বলে দিয়েছে, তার দুটো হলে কি হবে? দুটো হলে ইথাইল গ্রুপই হবে, অপশান বি হবে এখানে সঠিক, ইথাইল। তাহলে আনসার এখানে কি হলো? ইথাইল। তারপরে দেখো, নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 মানে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? তো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কোনটার সাথে বিক্রিয়া? সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায়, CH3COOH এর বিক্রিয়ায়। ঠিক আছে, অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো কোশ্চেন কি রয়েছে, পর্যায় সারণী থেকে আছে এরপরে কোশ্চেন, ABC তিনটে মৌল আছে যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে, ABC মৌলের তিনটে পারমাণবিক সংখ্যা 9, মানে A এর 9, B এর 17 আর C এর হচ্ছে 19। কোনটা ব্যতিক্রমী? ব্যতিক্রমী কোনটা? 9 বলতে কোনটা? ফ্লুরিন, তাই তো। 17 বলতে ক্লোরিন, আর 19 বলতে পটাশিয়াম। দেখো ফ্লুরিন আর ক্লোরিন তো একই শ্রেণীতে আছে, কিন্তু পটাশিয়াম আছে 1 নম্বর শ্রেণীতে। ফ্লুরিন আর ক্লোরিন 17 নং শ্রেণীতে, কিন্তু পটাশিয়াম থাকে কত নম্বর? 1 নম্বর। তাহলে আলাদা কোনটা এখানে? 19 মানে কে? সি। তো সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, সি। তারপরে দেখো, ক্ষার ধাতুগুলির মধ্যে যেটি তেজস্ক্রিয়, তো ক্ষার ধাতুগুলির মধ্যে তেজস্ক্রিয় কোনটা এখানে? তেজস্ক্রিয় হচ্ছে ফ্রান্সিয়াম, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, ফ্রান্সিয়াম। ঠিক আছে, ফ্রান্সিয়াম হলো। তারপরে দেখো কী আছে, হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। হ্যালোজেনের মধ্যে যদি বলা হয় সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, বা বলা হয় সবথেকে ইলেকট্রন শক্তি বেশি, বা বলা হয় আয়রন শক্তি সবথেকে বেশি, বা ধাতব ধর্ম সবথেকে কম, বা অধাতব ধর্ম সবথেকে বেশি, বা পরমাণুর আকার সবথেকে ছোট, ঠিক আছে, বা যদি বলা হয় জারণ ধর্ম সবথেকে বেশি আর বিজারণ ধর্ম সবথেকে কম, তাহলে এই সব কটারই উত্তর হবে কী বলতো? ফ্লুরিন। সব কটারই উত্তর কী হবে? ফ্লুরিন হবে, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো কী রয়েছে কোশ্চেনটা, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে যেটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। কতগুলো মৌল দেওয়া রয়েছে এখানে, মৌলের পরমাণুর নাম, তো সেখানে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি? সোডিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন আর অ্যালুমিনিয়াম আছে। তো এখানে সবথেকে বড় কে? সবথেকে বড় হচ্ছে এখানে কে বলতো? সোডিয়াম, অপশান এ হচ্ছে কারেক্ট। কারণ এখানে যে যে মৌলগুলো দেওয়া রয়েছে সব কিন্তু একই পর্যায়ে বরাবর আছে। সোডিয়াম হচ্ছে 11 নম্বরে, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, আর সিলিকন হচ্ছে 14, মানে কি একই পর্যায়ে আছে এরা। আর একই পর্যায়ে বাঁ দিকে টানতে গেলে কী হয়? পরমাণু আকার কমে যায়। তাহলে সবথেকে বড় কোনটা হচ্ছে? যে 11 সে, আর 11 মানে সোডিয়াম, তো এখানে সোডিয়াম, অপশান এ হবে সঠিক। তারপরে দেখো 14 নম্বরে কী আছে, নিচের কোনটি উত্তম বিজারক? উত্তম বিজারক মানে যার আকার সবথেকে বড় হবে সে হচ্ছে বিজারক ভালো। আকার বড় মানে বিচারক ভালো। তাহলে আকার বড় কার? এখানে দেখো সেই আগেরটার মতোই এটাও, তাই না? তো এখানেও বিচারক সবথেকে ভালো কি বলতো? সোডিয়াম, মানে অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, সোডিয়াম। কারণ সোডিয়ামের আকার এগুলোর মধ্যে সবথেকে বড়, যার আকার যত বড় সে তত ভালো বিচারক। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, পর্যায় সারণীর অসম্পূর্ণ পর্যায়টি হলো। পর্যায় সারণীর অসম্পূর্ণ পর্যায় হচ্ছে সপ্তম পর্যায়। ঠিক আছে, কোন পর্যায়? সপ্তম পর্যায়, অপশান বি হবে এখানে সঠিক। তারপরে নিচের কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাসীয় উভয় প্রকার মৌল বর্তমান? তো কঠিন তরল আর গ্যাস 3 প্রকারেরই মৌল পাওয়া যায় 17 নং শ্রেণীতে। ঠিক আছে, কোন শ্রেণীতে? 17 নং শ্রেণীতে। কেন? কারণ দেখো ওখানে কি কি আছে, 17 নং মানে কি, 17 নং মানে হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন।
তো ফ্লুরিন তার মধ্যে কি গ্যাস, ক্লোরিন গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কঠিন। তার মানে কি কঠিনও পেলাম, তরলও পেলাম, আবার গ্যাসীয়ও পেলাম। তো 17 নং শ্রেণী হবে এখানে কারেক্ট উত্তর। তারপর দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা। মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত ছিল? পর্যায় ছিল 7টা, আর মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত ছিল বলো? 8টা ছিল। অপশান এ হবে এখানে, অপশান সি হবে কারেক্ট, 8টি। মনে রাখবে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা 7টা আর শ্রেণীর সংখ্যা 8টা। আধুনিক যে পর্যায় সারণী সেখানে পর্যায় সংখ্যা 7টাই আছে, কিন্তু শ্রেণীর সংখ্যা কত হয়ে গেছে? 18টা। তারপর দেখো কি রয়েছে 18 নম্বর কোশ্চেনে, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? হ্যালোজেন মৌল আছে 17 নং শ্রেণীতে, অপশান সি হবে সঠিক, 17 নং। তারপরে দেখো কোন মৌলটি তড়িৎ ঋণাত্মক? তড়িৎ ঋণাত্মক কোনটা? এখানে ক্যালসিয়াম আছে, বেরিলিয়াম আছে, আর ব্রোমিন আছে। তো তড়িৎ ঋণাত্মক এখানে অবশ্যই কী হবে? ব্রোমিন হবে, অপশান সি হবে, কারণ সবকটা কিন্তু পজিটিভ আয়ন গঠন করে। আর ঋণাত্মক মানে কিসের? নেগেটিভ আয়ন গঠন করবে, মানে অপশান হবে সি, ব্রোমিন। ঠিক আছে। তারপর দেখো ক্ষার ধাতুগুলি যে ব্লকের মৌল, সেটা হচ্ছে ক্ষার ধাতু হচ্ছে এস ব্লকের মৌল। কোন ব্লকের? ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মানে 1 নং শ্রেণী আর 2 নং শ্রেণী দুটোই হচ্ছে কী বলতো? এস ব্লকের মৌল। ঠিক আছে। আর এর যোজ্যতা কত হয়? 1 হয়। ক্ষার ধাতু যোজ্যতা কত হয়? 1 হয়। এর সবসময় ক্যাটায়ন গঠন করে। তারপরে দেখো প্রতিটি সন্ধিগত মৌলের পর্যায়ে মোট মৌলের সংখ্যা কত? প্রতিটি সন্ধিগত মৌলের যে পর্যায়ে আছে সেখানে মৌলের সংখ্যা হচ্ছে 18টা। কটা পর্যায় মানে কটা মৌল রয়েছে? 18টা মৌল রয়েছে। প্রত্যেকটা সন্ধিগত মৌলের পর্যায়ে মোট মৌলের সংখ্যা হচ্ছে 10টা। ঠিক আছে। 3 থেকে 12 পর্যন্ত কি জানি আমরা? 3 থেকে 12 নং শ্রেণী হচ্ছে সন্ধিগত মৌলের শ্রেণী। আর 3 থেকে 12 মানে কটা মৌল? দেখো গুণে দেখো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 10টা। তাহলে অপশান হবে বি, 10। ঠিক আছে। তারপর দেখো বর ধাতু কোনগুলি? বর ধাতু হচ্ছে এগুলো, কপার, সোনা, রূপো, এগুলো হচ্ছে বর ধাতু। অপশান সি হবে এখানে কারেক্ট। ঠিক আছে। তারপরে দেখো কি আছে, পর্যায় সারণীর একটি সন্ধিগত মৌলের নাম হলো। সন্ধিগত মৌলকে এখানে সন্ধিগত মৌল হচ্ছে ক্রোমিয়াম, অপশান ডি। ঠিক আছে। ক্রোমিয়াম হচ্ছে সন্ধিগত মৌল। তারপরে কি আছে, পরে কোশ্চেন আছে পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলির ধাতব চরিত্র। ধাতব চরিত্র ওপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায়, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। ওপর থেকে নিচে নামলে ধাতব চরিত্র বৃদ্ধি পায়। কোথায় আছে? অপশানসগুলো দেখো কি আছে, বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় তা নয়, বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব চরিত্র হ্রাস পায়। তারপর আছে ডান থেকে বাঁয়ে গেলে হ্রাস পায়, ডান থেকে বাঁয়ে গেলে এটাও ভুল, বৃদ্ধি পাবে। ওপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে, অবশ্যই ওপর থেকে নিচে গেলে কিন্তু ধাতব ধর্ম কী হয়? বৃদ্ধি পায়। আকার যত বড় হবে ধাতব ধর্ম কী হয়? তত বেশি হবে। তার মানে দেখো বাম দিকে তুমি ওপর থেকে নিচে নামো, মৌলের পরমাণুর আকার কী হয়? বাড়তে থাকে, আর আকার বাড়তে থাকলে কী হবে? তার ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তো অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে। তাহলে এই ছিল ভৌতবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক চ্যাপ্টার থেকে এখানে কোশ্চেন কভার করলাম। তোমরা পুরো ভিডিওটা আশা করি দেখেছো, এবং এখান থেকে তোমরা কমন পাবেই। ঠিক আছে। এই সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষার আগে যারা দেখলে তাদের কিন্তু পরীক্ষার সময় অনেকটা হেল্প হবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে। আজকের জন্য তাহলে এইটুকুই থাকলো। সবাই পরীক্ষার জন্য অল দ্য বেস্ট প্রত্যেককে।